নর্মাল কোনো হিস্ট্রির কোনো কিছু আমার মনে রাখতে হয়, কোনো সাল, কোনো তারিখ, কোনো কিছু, অথবা কোনো একটা পার্টিকুলার ঘটনা এক্স্যাক্টলি বর্ণনা দিতে হয়, সেক্ষেত্রে মানে অল দোজ আর ডিক্লারেটিভ মেমোরি, এরকম যদি আমার দরকার পড়ে, সেক্ষেত্রে এই হিপোক্যাম্পাসের সার্কিটটা আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা এলটিপি প্রসেস। এখন আপনারা যদি নিউরাল নেটওয়ার্ক যারা পড়ে আসছেন, তারা দেখবেন এখন অনেকগুলো নতুন ফাইল আসছে আর কি, মানে লাইব্রেরি ফাইল তৈরি হয়েছে। যেমন পাইথনে যারা কোড করেন তারা পাই ল্যাব ইউজ করেন, অথবা পাই ব্রেইন ইউজ করেন। তো পাই ব্রেইনের নিউরাল নেটওয়ার্ক একটা ডিজাইন থাকে, ওখানে যদি আপনি বলেন যে আমি হিপোক্যাম্পাসটা আমি করতে চাই, দেখতে চাই, সেক্ষেত্রে দেখবেন যে হিপোক্যাম্পাসের খুব চমৎকার ইলেকট্রিক্যাল সার্কিট তারা তৈরি করে দিচ্ছে, মানে আমাদের ব্রেইনের হিপোক্যাম্পাস ইলেকট্রিক্যাল সার্কিট, ওটা আপনারা দেখতে পারেন গুগলে সার্চ দিয়ে, ইফ ইউ হ্যাভ ইন্টারেস্ট। সেক্ষেত্রে এটা দেখবেন যে কত চমৎকার ভাবে হচ্ছে এই হিপোক্যাম্পাস এর সার্কিটটা আসলে কানেক্টেড, এবং সেখানে আমাদের এই লং টার্ম পটেনসিয়েশনটা হয়। তো লং টার্ম পটেনসিয়েশন হওয়ার জন্য কি কি এখানে আমাদের বিষয়গুলো থাকে ব্রেইনের এই পার্টিকুলার হিপোক্যাম্পাসে, আমরা ওইটাতে যাচ্ছি। ওকে, তো এখানে যে অংশটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই টার্মটা ইপিএসপি। সেটা হচ্ছে এই একটা স্পেশাল ইলেকট্রিক্যাল পাওয়ার, যেই পালসটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলছি ইপিএসপি। ওকে, জাস্ট এ মোমেন্ট, একটা সেকেন্ড। Okay. Sorry for the interruption. So এই এক্সাইটেটরি পোস্ট সিন্যাপটিক আমাদের যে পিএসপি প্রনাউন্সিয়েশনটা আছে, এটার কথা বলতেছিলাম। এটা হচ্ছে আমাদের এই গ্রুপ অফ নিউরনসের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে সে রিপ্রেজেন্ট করে। মানে একটা পার্টিকুলার নিউরন না, বরং একটা গ্রুপ অফ নিউরনসের যেই সমন্বিত অ্যাক্টিভিটিসটা, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিসটা, ওর মাধ্যমেই আমরা হচ্ছে লার্নিং এ আমরা আগে যাই, লার্নিং এর পথে। আলটিমেটলি ওই নিউরন গুলো কি করে, কোন একটা লার্ন করার জন্য পার্টিকুলার নিউরো ট্রান্সমিটার আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে আমাদের হচ্ছে ওই পার্টিকুলার লোবে ওখানে হচ্ছে রিলিজ হয়। তো ওই যখন লার্নিং এর লোব যখন রিলিজ হয়, নিউরো ট্রান্সমিটার যখন রিলিজ হয় হরমোনটা, তখন আমাদের ওই ইলেকট্রিক্যাল মানে পার্টিকুলারলি ওই কমান্ডটা তখন এক্সিকিউট হয়। সেই কমান্ড হচ্ছে কি, যে সেটা হচ্ছে তুমি লার্ন করো। তো আমরা গতদিন এই যে এই অংশটুকু পর্যন্ত আমি খুব দ্রুত যাব, এইখানে আমরা গতদিন যা যা করছি তার একটা সামেশনসটা আছে। যেমন এই অংশটাতে বলছে যে তোমার ডিক্লারেটিভ মেমোরি, তোমার হিপোক্যাম্পাসে এখানে একটা বিশাল বড় একটা ভূমিকা রাখতেছে। সেটা কি, সেটা হচ্ছে এই ডিক্লারেটিভ মেমোরি তোমার এক্সপেরিয়েন্স ইম্পর্টেন্ট, মানে এক্সপেরিয়েন্সের মাধ্যমে আমরা হচ্ছে অনেক জিনিসগুলো আমরা হচ্ছে শিখতে পারতেছি। এখন এই যে যেমন এখানে একটা দিছে, এক্সাম্পল দিছে যে তুমি তোমার ক্যাম্পাসে প্রত্যেকবার যখন যাও, এই এক্সাম্পলটা আমি আসলে এখন দিতে পারতেছি না, আমি এখন বলবো যে আপনি আপনার বাসার ভেতরে আপনি যাচ্ছেন, আপনাকে যদি চোখ বুজে আমি বলতে বলি যে কোথায় হচ্ছে ড্রয়িং রুম আছে, কোথায় আপনার
ডাইনিং রুম, কোথায় বেডরুম, আপনি চোখ বুজে বলেন, সো আপনি একটু নেভিগেট করতে পারবেন। হোল হচ্ছে পিকচারটা আপনার সামনে আছে, আপনি বলবেন হাতের ডানে যাও, বামে যাও, সোজা যাও, এতটুকু যাও, এত গজ যাও, এভাবে করে আপনি একটা এস্টিমেশন দিতে পারবেন। সো ডিক্লারেটিভ মেমোরি এই জিনিসটাকে নিয়ে আসে। সো এইটা আমরা পাই হচ্ছে এক্সপেরিয়েন্সের মাধ্যমে, এটা আমরা জানতাম। আচ্ছা, যেমন ভার্চুয়াল কুইজ ইন দ্য টাস্ক কাউন্ট অ্যাজ এক্সপেরিয়েন্স। তো এই ভিজুয়াল কুইজ যেগুলো আমাদের থাকে, বিভিন্ন রকম ক্লু আমরা পাই, তো এইগুলো আমাদের এক্সপেরিয়েন্সের থেকে আসে। এবং এখানে এই এক্সপেরিয়েন্স ডিপেন্ডেন্ট যে লার্নিং গুলো আছে, এইটার আমরা পাই হচ্ছে এই এলটিপির মাধ্যমে, লং টার্ম পটেনশিয়েশনে। তার মানে আমরা যতদিন ওই এনভায়রনমেন্টে আছি, আমার তত স্পষ্টভাবে ওই জায়গাটা, ওই সময়টা, ওই ডিজিট গুলো, এগুলো আমাদের মনে থাকবে, যেটা সরাসরি ডিক্লারেটিভ মেমোরিকে আসলে সাপোর্ট দিচ্ছে। তো এখন আসতেছি যে এই লং টার্ম যদি আমি এটাকে এখন করতে চাই, কি বলে, কনভার্ট করতে চাই, যে আমি প্রতিদিন, প্রতি সপ্তাহে আমি ক্লাস করি নিউরো ইনফরমেটিক্স, আমি জানি যে প্রতি সপ্তাহে আমার শুক্রবারে সে ক্লাস হয়। তো এখন এটা আমি আসলে চাই যে আমি এটা লাইফ লং এটা মনে রাখবো, কিভাবে সম্ভব? তো ওই যখন আপনি এটা এইম করবেন, ঠিক সেই মোমেন্টে আপনার ডিক্লারেটিভ মেমোরি এবং আপনি প্র্যাকটিস করবেন, তখন সেখানে এই নিউরোনাল কানেক্টিভিটিতে একটা পরিবর্তন আসবে, গতদিন যেটা আমরা দেখাইছি। এবং এইখানে এই কানেক্টিভিটিটা দেখাচ্ছে যে এই হিপোক্যাম্পাসে, এটা হলো মেডিয়াল ভিউ, আর এটা ল্যাটারাল ভিউতে দেখাচ্ছে যে এখানে হচ্ছে আপনার লং টার্ম মেমোরি গুলো অ্যাসোসিয়েশনের মাধ্যমে এটা স্টোর করা শুরু করে। আমরা গতদিনও এটার একটা পার্ট দেখছি। ওকে, সো এই কারণে তার এই ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের মতো আমাদের এই ডিক্লারেটিভ মেমোরি গুলো ব্রেনের ভেতরে কাজ করতেছে, তো বিভিন্ন জায়গায় এসে ছড়ায় দিতেছে। তো এখন যদি কেউ বলে যে আমি কি পার্টিকুলার কি একটা মাত্র প্লেসেই আমি আমার লং টার্ম মেমোরিটা সেভ করে রাখতেছি, তাহলে ওই এইচএম পেশেন্টের কথা, যার কথা বলছিলাম, ওর হিপোক্যাম্পাস যখন আমরা ফেলে দেই, তখন সে কিভাবে মনে রাখতে পারলো হচ্ছে আগের কথা? তাহলে কেন সে হইতেছে সবগুলো আগের জিনিস ভুলে গেল না? ওটা তো সেই অর্গান তো নাই সেখানে। কিন্তু মেইন বিষয় হচ্ছে হলো সেটা ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের মাধ্যমে মতো এটা কাজ করে। আমরা যেরকম একটা মানে পোর্শন আমরা ছড়ায় রাখি, একটা সেম ডেটাবেজের একটা অংশ আমরা বিভিন্ন নেটওয়ার্কে আমরা দিয়ে রাখি, ঠিক সেম উপায়ে আমরা হচ্ছে এই ডিক্লারেটিভ মেমোরি গুলোকে আমরা বিভিন্ন জায়গায় ছড়ায় ফেলি, ডিস্ট্রিবিউটেড করে ফেলি, যে কারণে এটা পসিবল হয় হচ্ছে এটাকে লং টার্ম মেমোরিতে করা, সেভ করা, মানে ও আর কি মেমোরিতে ব্রাঞ্চ খোলে। ওকে, তো এই আসলাম হচ্ছে আমাদের ডিক্লারেটিভ মেমোরি এবং তার ডিফারেন্ট কিভাবে প্রসেস গুলো চলতেছে লার্নিং এর মাধ্যমে এই জিনিসটাতে। তো খেয়াল করেন এক্সপেরিয়েন্সটা ইম্পর্টেন্ট বারবার বলে। তো এখন আমি একটা এই ছবিটা দেখাচ্ছি, লুক, এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? উটের ছবি, উটের ছবি, ম্যাডাম, উটের ছবি। অন্য কারো মনে হতে পারে, এর আগে একজন আমাকে বলছিল এটা পিঁপড়ার ছবি, আবার অনেকে বলছিল অন্য আরেকটা বলছিল। অন্য কারো কিছু মনে হয় এই ক্লাসে? এটা একটা মিস উট পাখির ছবি হতে পারে, নট নেসেসারিলি ক্যানেল, অস্ট্রিচও হতে পারে। আচ্ছা আচ্ছা, ওকে। সো খেয়াল করে দেখেন যে আপনি যদি কখনো উট না দেখেন, তাহলে এইটা যে উটের ছবি, এটা আপনার এই নন ডিক্লারেটিভ মেমোরিতে আপনাকে এই ক্লুজটা, এই প্রিমিং ক্লুজটা আপনাকে দিবে না সে। বা কেউ যদি এটা আরেকজন দেখে বলছে এটা হচ্ছে একটা, ওই যে অস্ট্রেলিয়ার অপেরা হাউস দেখছেন, অপেরা হাউসের, ওই অপেরা হাউসের মতন তার লাগতেছে, আই ডোন্ট নো হাউ, বাট তার কাছে মনে হচ্ছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি গিয়েছিলেন ওখানে, সে বলছে যে হ্যাঁ আমি সামনের দিকে ওটা দেখছি। তো তার কাছে ওইটা ওই একটা কি বলে ইমেজ তার চোখে ওইটা তৈরি হয়ে আছে। এটাকে আমরা বলতেছি এই পারপেচুয়াল সেই প্রিমিং। এই পারপেচুয়াল প্রিমিং এ এখানে আমরা যা যা প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আমাদের আছে আমাদের মেমোরিতে স্টোর করা, তার উপরে বেস করে আমরা আসলে এই নন ডিক্লারেটিভ মেমোরি কে আমরা হচ্ছে সাপোর্ট করি। ওকে, তো এখন আসি যে এই এত সব যে এগুলো বলতেছি, তো এটার কাজটা কি, আমার এগুলো বলার মানেটা কি, লং টার্ম এই যে মেমোরি বা শর্ট টার্ম মেমোরি, এটা তো
শর্ট টার্ম মেমোরি আলটিমেটলি যেটা করে সেটা হচ্ছে এটা একটা ব্রেইনের একটা জাস্ট একটা অনগোয়িং ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। আমাদের বাকি আর 10টা কাজের মতো মেমোরি স্কিল, আমাদের মোটর স্কিল আছে। মোটর স্কিল বলতে আমরা বোঝাচ্ছি যে বিভিন্ন রকম স্কিল আমরা অর্জন করি। আমরা জুতার ফিতা বাঁধতে শিখি, আমরা চুল আঁচড়াতে পারি। তো এই যে এই জাতীয় এগুলো একটা মেমোরি, বাট এগুলো লং টার্ম মেমোরি হিসেবেই আমরা সাধারণত দেখি। বাট এখন আপনি একদম নতুন করে শিখলেন যে চপস্টিক দিয়ে কিভাবে খেতে হয়, ওকে? তো ওইটা যখন আপনি ধরা শিখতেছেন বা খেতে শিখতেছেন চপস্টিক দিয়ে, তখন ওই যে আপনার অনগোয়িং ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা আসতেছে সেটাকে আমরা বলবো ওই মোমেন্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি। যদি কেউ চপস্টিক দিয়ে খাওয়ার অভ্যাস না থাকে তার জন্য, যে কোনো চাইনিজ লোক বা কোরিয়ান লোকরে আমি যদি বলি এটা, তাহলে সে তার ক্ষেত্রে এটা লং টার্ম মেমোরি, হি অর শি নোজ হাউ টু ইউজ দোজ চপস্টিক। আর লং টার্ম মেমোরিটা কি? লং টার্ম মেমোরি হচ্ছে আমাদের এই টোটাল এসটিএম বা শর্ট টার্ম মেমোরির সাথে থেকে এটা ক্রিয়েট হয় এবং আমরা কনসিয়াসলি এই মেমোরিটা ক্রিয়েট করি। এবং এখানে একটা যখন এটা সেভ করা হয় তখন আনসার হচ্ছে হিপোক্যাম্পাসে রেখে দাও না, আমরা তখন ওই যে বললাম যে আরো রিলায়েবল প্লেস গুলো খুঁজতে থাকি কোথায় আমরা এটাকে কি করব, সেভ করে রাখবো। কারণ খেয়াল করেন ব্যাংকিং সফটওয়্যার আমরা যেগুলো ইউজ করি, ব্যাংকিং বিভিন্ন, ওরা যখন এই ব্যাংকিং ডেটাবেস হ্যান্ডেল করে তারা তখন বিভিন্ন ভাবে তারা ব্যাকআপ রাখার ট্রাই করে। তারা বাংলাদেশে আছে কিন্তু দেখবেন তাদের ব্যাকআপ হয়তো লস অ্যাঞ্জেলসে রয়ে গেছে কোনো একটা সার্ভারে, তারা ডেটা সেন্টারে তারা রেখে দিছে, অথবা সিলিকন ভ্যালিতে কোনো একটা ডেটা সেন্টার ভাড়া করে রেখে দিছে, অথবা ফেসবুকের মতো যারা আছে তারা তাদের নিজস্ব ডেটা সেন্টার বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় তারা রেখে দিছে। কারণ কি? তারা মনে করে যে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলোকে ছড়ায় ছিটায় রাখার দরকার আছে। কেন? কারণ যদি একটা পোর্শন হারায় যায় আর একটা পোর্শন জানি ব্যাকআপটা দিতে পারে। এই যে এই কনসেপ্টটা যেটা আসছে যে আমার একটা খুব প্রেশাস একটা জিনিসকে আমি কিভাবে আসলে ফিরে পেতে পারি, আমি এটাকে হারায় যেতে দিব না, এই জিনিসটা আসতেছে হচ্ছে লং টার্ম মেমোরির এই ব্রেইনের মেকানিজমটাকে তারা সিম্পলি ফলো করছে। এই সে কি করে, সে হচ্ছে ব্রেনের চারদিকে ব্রেনের বিভিন্ন লোবগুলোতে সেটাকে ছড়ায় ছিটায় রাখার ট্রাই করে এবং অফকোর্স এটাকে একটা পার্মানেন্ট সিন্যাপসের পরিবর্তনে নিয়ে আসে। ওই পার্মানেন্ট সিন্যাপসের পরিবর্তনটাই হচ্ছে হলো ওই জায়গায় তাকে স্টোর করে রাখা। সিন্যাপসের চেঞ্জ মানে হচ্ছে লং টার্ম মেমোরি হয়ে গেছে, এটা তুমি এখন আর ভুলবা না। যেমন হচ্ছে আমরা জুতার ফিতা বাঁধতে কখনোই ভুলি না, ছোটবেলায় একবার শিখি কখনো আর ভুলি না, কারণ সিন্যাপসের ওই পরিবর্তনটা এসে গেছে, এখন আমরা এটা ভুলবো না। এই এতগুলো এই যে আমরা লাস্টে যত জিনিসগুলো পড়লাম, এগুলো মেইন বিষয় হচ্ছে আমরা এই কোন জিনিসগুলো আসলে আমরা ভুলতে চাই সেটা আমরা ভুলি, কোন জিনিসগুলো আমরা ভুলতে চাই না তখন ব্রেন কি করে কিভাবে রাখে। তো এখন যদি আপনাদের এই কোশ্চেনটা আমি জিজ্ঞেস করি তাহলে কি বলবেন গত দিনের স্লাইড থেকে? এসটিএম হচ্ছে শর্ট টার্ম মেমোরি, এলটিএম হচ্ছে লং টার্ম মেমোরি। উত্তরটা দিতে পারবেন কেউ? এনিওয়ান? কেউ কি শুনতেছেন? আই ডোন্ট। বাইকগুলোতে পরিবর্তন হয় ওইটাই তো। হ্যাঁ, প্রসেসটার নামটা কি? শর্ট টার্ম মেমোরি লং টার্ম মেমোরিতে পরিবর্তন কনভার্ট হবে, প্রসেসের নাম কি? মেমোরিতে নিশ্চয়ই সেভ করা ছিল। কেউ মনে নাই? কারো মনে নাই? সো এনিওয়ান ট্রাই করবেন? কারো মনে থাকলে বলেন। কোশ্চেনটা আবার একটা শর্ট টার্ম মেমোরি লং টার্ম মেমোরিতে আমরা যখন রূপান্তর করতে চাইবো সেই প্রসেসটার নাম কি? রূপান্তর করা শর্ট টার্ম মেমোরিকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করার প্রসেসের নাম কি? রনি কি কিছু বলতে চাচ্ছেন? কনসলিডেশন না এরকম কিছু একটা ছিল না? কি বুঝি নাই রনি, কথাটা বুঝতে। ম্যাম ওই কনসলিডেশন ইয়া, কংগ্রাচুলেশনস। ওইরকম কিছু একটা ছিল মনে হয়। Yes. Yep. That's the name of consolidation. Okay, আপনার brain quite হচ্ছে good.
যদি আপনি মনে করে কিছু একটা মানে বলছেন, সো আপনার ব্রেনে হচ্ছে এই বিষয়গুলো আসলে আসতেছে, দিস ইজ পার্মানেন্টলি সেভিং। ওকে, ইটস এ গুড সাইন। এটা আপনি এই সাবজেক্ট, এই টপিক গুলো তার পরবর্তীতে যদি আপনি এটা নিয়ে প্রজেক্টে বলেন বা হচ্ছে রিসার্চ কাজ করতে চান, আপনাকে হেল্প করবে আই হোপ, কারণ এটাতে আপনার একটা ইন্টারেস্ট তৈরি হচ্ছে দেখে আপনার ব্রেন অটোমেটিক্যালি আপনাকে এখানে নিয়ে যাচ্ছে। গুড সাইন, থ্যাংক ইউ রনি। সো কনসলিডেশন is the process where information stored in short-term memory is transferred to the long-term memory. Okay, তো এই কনসলিডেশনটা কিভাবে হয় এবং কি কি জিনিস এটার পেছনে আছে এই জিনিসটাকে দেখব। ওকে, গতদিন আমরা জাস্ট দুইটা হচ্ছে সায়েন্টিস্টদের দুইটা একদম কি বলে স্পাইকের দুইটা চেঞ্জ আমরা দেখাইছিলাম ইন ল্যাব, তাদের দুইটা কাজ দেখাইছিলাম। তো এই কনসলিডেশনটা বেসিক্যালি কিছু না, সিন্যাপসের মডিফিকেশন যেটা আমরা দেখাইছিলাম সেদিন, এবং হুইচ ইজ পার্মানেন্টলি এটা চেঞ্জটা হবে সিন্যাপটিক মডিফিকেশনটা। তো এই সিন্যাপটিক মডিফিকেশনটা যখন করতে হবে, কনসলিডেশনকেও একটা প্রসেসের মধ্যে দিয়ে বা মেকানিজমের মধ্যে দিয়ে যাইতে হয়, যা এটার নামটাও আমরা পড়ে আসছি এতদিন ধরে, সেটা হচ্ছে লং টার্ম পটেনশিয়েশন, এলটিপি, যে যার মাধ্যমে এই সিন্যাপটিক প্রসেসটা একদম পার্মানেন্ট হতে থাকবে। তো এইটা আসলে কি প্রসেসটা, এখানে এই স্লাইডটার মধ্যে এই কথাটা লেখা আছে। এটার প্রথম বিষয় হচ্ছে সেটা হলো ফায়ার এন্ড ওয়্যার। ওকে, তো অনেক নিউরো সায়েন্টিস্ট, আপনি যদি কোনো নিউরো সায়েন্টিস্টের সাথে পরিচিত থাকেন অথবা যারা হচ্ছে কম্পিউটার সায়েন্টিস্ট পরবর্তীতে নিউরো সায়েন্সের উপরে কাজ করে, তাদের দেখবেন এখন দেখা যায় যে ফেসবুকে বায়ো লেখে না, বায়ো বা ইনস্টাগ্রামে অনেকে হচ্ছে একটা ক্যাপশন দিয়ে রাখে অথবা হচ্ছে টুইটারে যখন লেখে, ওদের এক একজনের একটা নিজস্ব স্টাইল থাকে লেখার। তো অনেকে দেখবেন লিখে রাখছে ওখানে ফায়ার এন্ড ওয়্যার। এই ফায়ার এন্ড ওয়্যার কথাটা আসছেই হচ্ছে হলো এই এলটিপি থেকে। এইটা আমি তো প্রসেসটা বলবো, কিন্তু এটা একটা চমৎকার একটা মানে ইন্ডিকেশনস দিচ্ছে। ইন্ডিকেশনসটা কি, সেটা হচ্ছে যে সিন্যাপসেস দ্যাট ফায়ার টুগেদার ওয়্যার টুগেদার, মানে হচ্ছে আমরা টিম স্পিরিটের, টিমের একটা বন্ডিং এর কথা বলতেছি, হুইচ ইজ ইম্পর্টেন্ট। যে সিন্যাপস, সেই সিন্যাপস গুলাই একসাথে ফায়ার করবে যারা হইতেছে একসাথে ওয়্যার করা আছে তারা। তো একসাথে অনেকগুলা সিন্যাপস ফায়ার করা মুখের কথা না, যা বা ওয়্যারিং হওয়ার জন্য এই সবগুলো সিন্যাপস একসাথে এগ্রিমেন্টে আসবে, এটাও একটা মুখের কথা না। এটার জন্য একটা এফোর্ট দিতে হয়, সেই এফোর্টটা দিলে পরে ওয়্যারিং হয়, মানে ব্রিজিং করে ফেলে, এবং ব্রিজিং হইলেই তারা হইতেছে অ্যাকশন পটেনশিয়ালে চলে আসে, দ্যাট মিনস ফায়ার করে। ওকে, তো এই যে নিউরন যেটা, এটা কেন হবে বা কেন করবে, এটার উত্তরটা বলছে যে if a neuron receives high frequency stimulation delivered at the same time by several axons, then its response to future stimulation by those axons is enhanced. মানে হচ্ছে যে কোনো একটা আমি তো কোনো একটা ধরেন খুব আপ্রাণ চেষ্টা করতেছি, আমি হচ্ছে সাইকেল চালানো শিখবো, তো ব্রেইন প্রতিনিয়ত তখন বুঝতেছে যে ও এটার উপরে ভীষণ গুরুত্ব দিচ্ছে, সব মানে নিউরন যেগুলো হচ্ছে লার্নিং এর জন্য অ্যাসাইন করা, তারা তখন একদম তাদের ফ্রিকোয়েন্সি, স্টিমুলেশন ফ্রিকোয়েন্সি সব একসাথে ওরা কাজে লাগানো শুরু করছে, সব একসাথে মাঠে নামছে মোট কথা। এই যে নিউরন গুলো তাদের যখন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি সবগুলো একসাথে তারা হইতেছে ফায়ার করার চেষ্টা করবে, তখন একটা পার্মানেন্ট চেঞ্জ দেখা যাবে, কারণ ওরা সবাই তখন একটা পার্টিকুলার গোল নিয়ে তারা হইতেছে আগায় যাচ্ছে। এই বিষয়টা যখন আবার আমি ধরেন পরের দিন আবার আমি সাইকেল চালানো শিখতে চাচ্ছি, আবার আমি সাইকেলটা নিয়ে নামলাম, তখন ওই নিউরন গুলো তারা বুঝবে যে ওয়েল, ও আগের দিন ঠিক একই জিনিসটা করার ট্রাই করছে এবং আমরা তখন এইভাবে রেসপন্স করছিলাম। ও তখন কি করে, ফিউচারে যতবার আমরা সাইকেল নিয়ে নামবো ততবারই সে ফিউচারে ওই তার পুরানো মেমোরি গুলোকে সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মাধ্যমে ইম্পালস করে সে ওইটাকে ফায়ার করবে একসাথে। তো করতে থাকলে যেটা হবে, ও কিন্তু এটা ট্রেনিং হয়ে গেল, ও পুরো ট্রেইনড, যে ও যখন সাইকেল চালানো শিখতে থাকবে তখন আমরা হচ্ছে ফুল নিউরনস গুলো একসাথে এসে ওকে হচ্ছে আমরা সাপোর্টটা দিব, যেটাকে আমরা বলতেছি হচ্ছে তারা একসাথে ফায়ার করেছে, সো নাও দে আর ওয়্যার্ড টুগেদার।
তারা এখন একবারে কানেক্টেড, সবগুলো কানেক্টেড, সো স্টিমুলেশন বা স্পাইক গুলো হয়েছে। ওকে, তো এইটার একটা চমৎকার উদাহরণ ছিল হচ্ছে আমার যিনি সুপারভাইজার ছিলেন, সরি সুপারভাইজার না, উনি হচ্ছে আমার নিউরো কম্পিউটিংস এর আমার প্রফেসর ছিলেন। ওনার উনি হচ্ছে 2015-তে উনি হচ্ছে নোবেল প্রাইজের জন্য নমিনেটেড হয়েছিল। তো ওনার একটা কাহিনী আছে, উনি ওনার ক্লাস যারা করছে তারা আমরা সবাই খুব মজা পেতাম। তো কারণ হচ্ছে ওনার খুব অদ্ভুত অদ্ভুত ওনার বেশ কাহিনী ছিল। তো এই লোকটা একটা ছোট্ট একটা কাজ আমাদেরকে দেখাইছিল, প্রফেসর স্যার, যিনি আমাদেরকে মানে ওনার কাজটা কি ছিল, উনি বলছে যে আমি ব্যাংক নিয়ে কাজ করি। তো আমরা সবাই হাসলাম, খুব স্বাভাবিক, উনি ব্যাংক নিয়ে কাজ করে। পরবর্তীতে উনি যে বিষয়টা আমাদেরকে সামনে নিয়ে আসছিল সেটা হচ্ছে সে ও কি করে একটা ব্যাংকে হচ্ছে একটা বাক্সের মধ্যে, একটা কাচের বাক্সে সে রাখছিল এবং সেখানে ও হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো, ইম্পালস গুলোকে সে নেওয়ার ট্রাই করতেছিল। তো ওখানে তখন ব্যাংক তো মাছি খায়, ধরেন মাছি ধরে 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 মাছি খায়, শিকার করে মাছি খায়। তো ওই বাক্সটার মধ্যে কাচের গ্লাসে ওকে হচ্ছে মাছি রাখা হয়েছিল ওখানে খাওয়ার জন্য, যখন ক্ষুধা পাবে ও মাছিটা খাবে। তো ওই বাচ্চা একটা ব্যাংকে নিয়ে আসছে যে ও মাছি খাওয়া শিখবে বা ও ক্ষুধা পাবে, ও হচ্ছে ওর ফাইলোজেনেটিক মেমোরি থেকেই বলবে যে ক্ষুধা লাগছে, এটা আমার খাওয়ার জিনিস, এখন এটা খাইতে হবে। ওরে কিন্তু কেউ বলবে না, ও কিন্তু একলা ওখানে। তো মাছিটা যখন ঘুরবে তখন ও খাবে। তো ও কি করছে, এই প্রফেসর সে হচ্ছে ঠিক যখন ওই ব্যাংকটা তার জিহ্বাটা বের করে মাছিটারে খপ করে ধরে, মানে একদম এক্স্যাক্টলি হিটেও কিন্তু বেশ কয়েকটা ট্রাই করে মাছি, এই ব্যাং মাছিটারে ধরার জন্য। মাছি তো উড়ে দৌড় দেয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ও কিন্তু ওর প্রিসিশনটা খেয়াল করে যে ও কত দূর পর্যন্ত যাইতে পারে, মাছিটা উড়াল দিলেও কত দূর পর্যন্ত যাইতে পারে। এর মধ্যে ওই ব্যাংকটা আরো ক্ষুধার্ত হয়ে যায়, সে একদম তার মানে একিউরেসি লেভেল যে কত দূর পর্যন্ত মাছি যাবে বা কোন ডিরেকশনসে সে উড়াল দিবে সে ওটা জানে। তো ওই সময় যে ওর নিউরনের যে ফায়ারটা হয় ব্যাঙের, সেই ফায়ারটাকে সে হইতেছে সাকসেসফুলি সে লাইটের মাধ্যমে, মানে ওইটাকে আমরা লাইট স্পাইক বলি, ওই লাইট স্পাইকের মাধ্যমে সে ওটাকে ক্যাপচার করতে সমর্থ হয়েছিল। তো এই জিনিসটা সে অসাধারণ সুন্দর করে দেখাইছিল। পরবর্তীতে ওনার যে ইন্টারন্যাশনাল রিসার্চ পেপারে আসছিল যেটা, সেটা হচ্ছে এই এই কথাটাই, এই ডকুমেন্টটাই এলটিপি, যেটা হচ্ছে ফায়ার এন্ড ওয়্যার, কত নাইসলি এইটা হচ্ছে তাকে হচ্ছে পার্টিকুলারলি এই স্কিলটা, শিকার ধরার যে স্কিলটা, এই জিনিসটাকে তারা এখানে নিয়ে আসছিল ব্যাংকটাকে, ওইটা দিয়ে সে এটাকে ব্যাখ্যা করার ট্রাই করছে। এটা খুব মানে জটিল একটা কাজ, এবং সেই সময়ের জন্য এটা এতগুলা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস ও ব্যাঙের উপরে রাখছে, এবং ওর যে মানে চোখের যে ব্যাংকটা যে চোখটা ই করতেছে অসিপিটাল লোবের উপরেও তার একটা ই ছিল, আলাদা করে একটা কাজ ছিল যে সে খেয়াল রাখতেছে যে কোথা থেকে কোথায় যাচ্ছে মাছিটা, তার সেটার উপরে ওর হচ্ছে ব্রেইনের সরাসরি ইফেক্ট। এই জিনিসগুলো সে খুব কমপ্লেক্স একটা কাজ করছিল। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই স্লাইডটাতে, সেটা হচ্ছে এখানে পোস্ট এবং প্রি সিনেপটিকের কথা বলা হয়েছে। পোস্ট আর প্রি, এই দুইটা যদি জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ পোস্ট সিন্যাপটিক, হোয়াট ইজ প্রি সিন্যাপটিক, বুঝতেই পারেন প্রি মানে হচ্ছে আগে, পোস্ট মানে হইতেছে পরে। তো এইটা ইন্ডিকেট করতেছে যে একই জিনিস, তেমন কোনো ডিফারেন্স নাই, ইন্ডিকেট করতেছে হচ্ছে নর্মাল ডিরেকশন অফ সিগন্যালিং, সিগন্যালের ডিরেকশনটাকে ইন্ডিকেশন করতেছে। ডিরেকশনটা কোন দিকে থেকে কোন দিকে যাবে, যাবে হইতেছে প্রি সিন্যাপটিক নিউরন থেকে পোস্ট সিন্যাপটিক নিউরনের দিকে যাবে। দ্যাট মিনস যে প্রথমে নিউরনটা তো লার্ন করতেই জানে না, তাই না? যখন লার্ন করবে, যখন ফায়ার করবে, ওই যে সিনাপসের মাধ্যমে সে ফায়ারটা করছিল, খেয়াল করে দেখেন এখানে যেটা দেখাচ্ছে ফায়ারটা করছে, একটাই হইতেছে তার পোস্ট সিনাপটিক নিউরন। আর আগে যেটা পাঠাইতেছে, ইনফরমেশন পাঠাচ্ছে তুমি শিখো, তোমার শিখতে হবে, ফায়ার করতে হবে ফর দ্যাট, এইটা হইতেছে তার পোস্ট সিনাপটিক নিউরন আগেরটা, আর এটা হচ্ছে তার প্রি সিনাপটিক নিউরন। So this is the postsynaptic neuron, sorry, presynaptic neuron, this is the postsynaptic neuron। এখান থেকে যে ট্রান্সফার হচ্ছে, এই যে হরমোনটা ট্রান্সফার হয়ে আসতেছে, দ্যাট মিনস এই নিউরোট্রান্সমিটার গুলো আসতেছে। তো ওষুধ খেলেও কি হয়, ওষুধ খেলে আমরা বলি যারা নার্ভের ওষুধ খায় ঘুমায় যায় বা ঘুমাইতে দেয় এদেরকে,
তো তারা কি করে, এই একই একই জিনিস, কিন্তু এখানে এই পার্টিকুলার ওই যে নিউরোট্রান্সমিটার এর মধ্যে দিয়ে, এই অ্যাকশনের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং সেই অনুযায়ী আমরা বিহেভ করি। তারে বলে যে তুমি এখন নিউরন, তোমরা রেস্টিং মোডে চলে যাও, ঘুমাও। ঘুমের ও নিউরোট্রান্সমিটার ওখানে প্রসেস করে, সো ঘুমায়। যে যে লোক থাকে, ধরেন অনেকে থাকে যে আমাদের একটা নর্মাল একটা অ্যাপিটেট হওয়ার একটা সময় আছে, মানে অ্যাপিটেট বলতে বোঝাচ্ছে ক্ষুধা লাগার একটা সময় আছে। ধরেন আপনি 5 ঘন্টা 6 ঘন্টা 4 ঘন্টা পর পর আপনার ক্ষুধার অনুভূতি হওয়ার কথা, ব্রেন আপনাকে বলবে যে আপনার ক্ষুধা লাগছে, খাও। এটা একটা কমন একটা মেসেজ আপনাকে দিবে। কিন্তু অনেকে থাকে তারা হচ্ছে দেখা গেল যে সারাদিনে তার ক্ষুধা লাগতেছে না, অথবা এমন দেখা যাচ্ছে তার হচ্ছে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে সে প্রচুর খায়, কিন্তু তার কখনো হচ্ছে পেট ভরার অনুভূতি যেটা, বা আই ফুল, আই ফাইন, এই জিনিসটা তার মধ্যে আসবে না। এই প্রবলেমটা তখন যেটা ডাক্তারদের কাছে গেলে তখন ওই নিউরোলজি যারা থাকে তারা এক্স্যাক্টলি বলে দিতে পারে যে কোন মেডিসিন দিলে তোমার এই এপিটেটটা হবে, যে তোমার খেতে ইচ্ছা করবে অথবা তোমার খাওয়াটা বন্ধ করতে হবে। যেটাই হোক প্রবলেম, সেই প্রবলেমটাকে আইডেন্টিফাই করে তারা জানে কোন মেডিসিনটা দিতে হবে। আলটিমেটলি কি হয়, আলটিমেটলি এই যে প্রসেসগুলোকে আমরা যে দেখাচ্ছি এখানে, এই প্রসেসের মধ্যে দিয়ে আসলে এই নিউরনটা সে রেগুলেট করে, সবকিছু কন্ট্রোল করা ট্রাই করে আমাদের হিউম্যান বডির উপরে, এবং পার্টিকুলার ইনফরমেশনটাকে পাস করে। কোনো নিউরন দেখা যায় খুব দুর্বল, সে ইনফরমেশন পাস করতে পারতেছে না, মানে কেবল কানেকশনসটা দুর্বল হয়ে গেছে, অথবা সে টিস্যু কোনো কারণে, ডিজিজের কারণে হোক, তারা ধ্বংস হয়ে যাচ্ছে। হাউএভার, তো এই জিনিসটাকে যাতে ব্রেনের মধ্যে কোনো রকম বাইরের কোনো কিছু এসে যাতে আক্রমণ করতে না পারে, অনেকভাবে এটাকে প্রোটেক্টেড রাখা হয়। কারণ হচ্ছে হোল বডি টোটাল কোঅর্ডিনেশনটাই সে রেগুলেট করে। তো আমরা এখন এই জায়গাটাতে একটা অ্যাডাল্ট একজন মানুষ, একজন সুস্থ মানুষ, তার এলটিপির প্রসেসটা এখানে দেখব এবং এলটিডির প্রসেসটাও দেখব। ওকে, তো এলটিপি আমরা যেটা বলতেছিলাম, এটা কি করতেছে, এই এলটিপি প্রসেসটা হলো এই সিন্যাপসের স্ট্রেংথ, মানে সিন্যাপসের কি বলে এটা, কতটা শক্তিশালী সিন্যাপসটা, সেটাকে এটা বোঝায়। এবং এই সিন্যাপসের এই অনগোয়িং প্রসেস যেটাকে আমরা বলতেছি যে অ্যাকশন পটেনশিয়াল হবে, এটা আওয়ার্স থেকে ডে লং হইতে পারে। আর লং টার্ম ডিপ্রেশন যেটা, লং টার্ম ডিপ্রেশন হচ্ছে ঠিক তার উল্টা প্রসেসটা। আমার মনে হয় আমি গতদিন এটা বলছি, একটার অপোজিট। এই ডিপ্রেশন কিন্তু ওই ডিপ্রেশন না, এটা হচ্ছে প্রসেসটা লং টার্ম পটেনশিয়েশনে আমরা কোনো জিনিস শিখি, আর লং টার্ম ডিপ্রেসিয়েশনে আমরা কোনো জিনিস ভুলতে থাকি, রিভার্স প্রসেস। সো লং টার্ম ডিপ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস বাই হুইচ the strength of a synapse gets decreased. তার মানে ওই সিন্যাপসের কে আমরা কলও করি না, ওর শক্তি আস্তে 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 কমতে থাকে, ওই নিউরন গুলো আর অ্যাক্টিভ হয় না। বহুদিন ধরে আমরা কল করি না, বহুদিন ধরে ওই নিউরন গুলো এমনিতেই আইডিয়ালি বসে থাকে, আইডিয়ালি বসে থাকতে থাকতে ওদের সেই স্ট্রেংথটা ওরা হারায় ফেলে। যে কারণে স্ট্রেংথ থাকে না, ইলেকট্রিক্যাল যে পালসটা আমাদের যাচ্ছে ওইটাও শক্তিশালী হয় না, আলটিমেটলি আমরা ওইটাকে মনে রাখতে পারি না, বা আমরা কোনো ইনফরমেশন কল করতে চাচ্ছি মনে করতে পারতেছি না। ওকে, তো এইটার এক্সাম্পলটা দিছে হচ্ছে এ হোল ইন দ্য রুফ। তার মানে আমরা হইতেছে যতই করি না কেন, যদি একটা ছাদে একটা যদি হোল থাকে, তাহলে আলটিমেটলি সেখানে কিছু না একটা ড্রেইন হয়ে যাবে, সবগুলো বেরোয় আসবে, মানে ফরগেটিং এর দিকে চলে যাবে, যে এইখানে আমরা স্টোর করার মতো আমাদের কোনো নাই, ক্যাপাসিটি ওখানে নাই। তো এখন অনেকে বলতে পারেন যে আচ্ছা, গতদিন একটা এরকম কোশ্চেন আসছিল যে আমি ভাবছি যে আমি ভুলে গেছি, কিন্তু আমি অনেকক্ষণ চিন্তা করার পর আমি পরে আবার মনে করতে পারছি, এটা কিভাবে পসিবল হলো। তো এই যে এখন মনে হয় উত্তরটা কিছুটা পেয়ে যাবেন। সেটা হচ্ছে লং টার্ম ডিপ্রেশনের ক্ষেত্রে যেটা হয়, সে সিনাপসটা দুর্বল হয়ে আছে, কিন্তু আপনি যখন বেশ কয়েকবার ওরে কল করা ট্রাই করতেছেন, তখন সে আবার ফায়ার এন্ড ওয়ার টুগেদার এই প্রসেসের মাধ্যমে সে আবার সবাই একত্রিত করার ট্রাই করতেছে, ওই নিউরন গুলো, যে তুমি আসো, এসে এখানে তুমি করো, হেল্প করো, কোনোভাবে ডেটাটারে উদ্ধার করা যায় কিনা। সেই সময় যদি তার এনাফ স্ট্রেংথ কোনোভাবে সে পেয়ে যায়, তখন ওই ইনফরমেশনটা আপনার কাছে পাস করে দেয়, আপনার মনে পড়ে যায়। আর যদি ওইটা একেবারেই এত দুর্বল থাকে যে আপনি 20 বছর আগে কোন দিন কোন ঘটনা ঘটছিল এটা আমি মনে করতে বলি, তাহলে আপনি বলবেন যে না, আই এম সরি, এটা কোনোভাবে এটা পারবো না,
কারণ ওইখানে এই ঘটনার জন্য কোনো ইনফরমেশন তার কাছে স্টোর করা নাই, দ্যাট মিনস তার স্ট্রেংথ ওই পরিমাণে নাই যেটা হচ্ছে কল করার মতো। ওখানে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আমরা জেনারেট করতে পারতেছি না, দ্যাটস ওয়াই। ওকে, তো এখন এখানে চারটা প্রসেসের কথা বলছি। ওকে, যে এইখানে ওয়্যারিং কিভাবে করে এলটিপি তে, এইটা চারটা প্রসেসের বলছে। এখানে কিছুই না, এই চারটা প্রসেসের কথা বলার সময় বলছে যে তুমি মনে মনে একটা ডায়াগ্রাম আঁকবা while reading this outline। এই চারটা লাইন যখন পড়বা তুমি, তখন তুমি মনে মনে একটা ডায়াগ্রাম আঁকতে শুরু করবা। তাহলে তুমি এটাকে ওয়্যারিং কিভাবে হইতেছে, মানে ওরা একসাথে কিভাবে ব্রিজ বানায় ফেলতেছে সবগুলো নিউরন মিলে, তো এই জিনিসটা তোমার মাথায় একবার আসবে। তো প্রথমটা আসতেছি, জিনিসটা এরকম যে গ্লুটামেট, এটা একটা নিউরোট্রান্সমিটার গ্লুটামেট। ওকে, তো দেখা যায় যে আমরা বলি না যে মস্তিষ্কে স্মৃতি বাড়াইতে চাই বা এটা করতে চাই, মনে রাখতে চাই, মেধাবী হইতে চাই, হোয়াট এভার, যে মেডিসিন গুলো বাজারে আসলে থাকে, all those are related to glutamate and related to those neurotransmitter। ওকে, তো এই গ্লুটামেট কি করে, সে হচ্ছে প্রি সিন্যাপটিক নিউরন থেকে রিলিজ হয়। প্রিসিন্যাপটিক কি অলরেডি আমরা জানি। ওকে, যেটা হইতেছে এখানে আমরা দেখাইছি, যেমন এটা হইতেছে ইনিশিয়েটর, এই নিউরনটা হইতেছে ইনিশিয়েটর, ও ইনিশিয়েট নিছে, আর হইতেছে পোস্ট সিন্যাপটিক ডিরেকশনটা দেখানোর জন্য জাস্ট বলা। তো সে রিলিজ হইলো, তারপরে এখানে একটা এএমপিএ রিসিপ্টর থাকে। আপাতত এএমপিএ আর এনএমডিএ দুইটা রিসিপ্টরের কথা মনে রাখেন। আগে যেরকম আমরা দুইটা গেট করছিলাম, একটা সোডিয়ামের গেট, একটা হচ্ছে ক্যালসিয়ামের গেট, এরকম পড়ছিলাম, এটা হচ্ছে এই দুইটা স্পেশাল গেট, এতটুকু মনে রাখলেই এখানে চলবে। তো এই রিসিপ্টরকে গ্লুটামেট হচ্ছে কল করে ওই সময় পোস্ট সিন্যাপটিক নিউরনে, যে এএমপিএন রিসিপ্টর তুমি ওপেন হও, কারণ আমি ওখানে সোডিয়াম আয়নকে আমি ইন করব। হ্যাঁ, সোডিয়াম কি, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এটা কি বলে, লবণের একটা অংশ, রাইট? তো ওই যে বলে না যে সোডিয়াম ক্লোরাইড বা লবণ খায় নাই, সে হয়তো আয়োডিন যুক্ত লবণ খায় নাই, এই কারণে কি হয়েছে, হাবাগোবা হয়েছে, বুদ্ধিমান না। এইটা বলার পেছনে, এগুলা বলার পেছনে এই যে কারণগুলো হইতেছে এটাই, যে এখানে এই যে মনে করানো বা হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি বা উইটি যেটারে বলে, যে ইন্টেলিজেন্ট, খুব উপস্থিত বুদ্ধি দুর্দান্ত রকমের, এরা আসলে হচ্ছে কি তাদের এই গ্লুটামেট খুব দ্রুত রিলিজ হয় এবং এই কানেকশনটা খুব দ্রুত ওয়্যারিং করে ফেলে, যে কারণে তারা হইতেছে আইকিউ বেশি থাকে, তারা স্মার্ট বলে, লোকজন তাদের মেধাবী বলে। তো এই জিনিসটা এই গ্লুটামেট বাইন্ড করে এএমপিএ রিসেপ্টরের মাধ্যমে, যার মাধ্যমে এই পোস্টসিনাপটিক নিউরন তখন এই সোডিয়াম আয়নকে ভেতরে ঢোকার জন্য চ্যানেলটা বা গেটটা ওপেন করে দেয়। যদি এই গ্লুটামেট এনাফ পরিমাণে থাকে, if the release of glutamate is strong enough, the NMDA receptor loses the magnesium ion that acts as a sort of gatekeeper। ওকে, তখন কি করে, আরেকটা রিসেপ্টর থাকে, সে কি ম্যাগনেসিয়ামকেও, একটাকে তো ভেতরে ঢুকতে দিচ্ছে, ম্যাগনেসিয়ামরে সে বাইর করে দেয় ওখানে। এই ম্যাগনেসিয়ামটা গার্ড হয়ে আছে গেটকিপারের মতো, মানে দরজা ধরে রাখছে যে ঢুকতে দিব না, যতক্ষণ না পর্যন্ত মানে তুমি পাস না নিয়ে আসো আমি ঢুকতে দিব না। পাস কি, পাস হইতেছে গ্লুটামেট, তোমাকে অবশ্যই এনাফ গ্লুটামেট তোমার পোস্টসিন্যাপটিক নিউরনে তোমার আসতে হবে, যাতে হচ্ছে আমি এই গেটটা খুলতে পারি, আদারওয়াইজ ম্যাগনেসিয়াম গেট ধরে দাঁড়ায় থাকবে, সে কিন্তু খুলতেছে না। আই হোপ আপনারা একটা ড্রয়িংটা করে নিচ্ছেন মনে মনে পড়ার সাথে সাথে। ফোর্থে যেটা করছে, তো গ্লুটামেট তখন এনাফ পরিমাণে থাকলে এই এএমডি রিসেপ্টরের মাধ্যমে কি করে, এই যে টোটাল দুইটা মানে আয়নকে সে ঢুকতে দেয়, একটা হচ্ছে সোডিয়ামরে তো ঢুকতে দিচ্ছি, সেই সাথে ক্যালসিয়ামরেও ঢুকতে দেয়। খেয়াল করেন, এএমডি এর মাধ্যমে ও যখন ম্যাগনেসিয়ামরে বাইর করে দিল যে গেটকিপার তোমার চাকরি শেষ, তুমি চলে যাও, তোমার এখন আর তুমি ওরে পাস করো, তুমি এখন সোডিয়ামরে ঢুকতে দাও, ওই সময় ক্যালসিয়াম প্রোসিন্যাপটিক নিউরনে এন্টার করে। সো গ্লুটামেট এই কাজটা করতেছে। নাও দিস ইজ দ্য ডায়াগ্রাম ইউ শুড লুক লাইক, যেখানে আমরা বলছিলাম যে তুমি মনে মনে একটা ছবি আঁকো এরকম। সো এই জিনিসটা আসলে ওই বিষয়টাকেই দেখাইছে, আর কিছু না। তো এখানে বলছে যে এটা তোমার হচ্ছে একটা মানে হোমওয়ার্কের মতো, তোমরা একজন আরেকজনের এই বিষয়টা বুঝাবা, যে এটাই লিখছে যে এক্সপ্লেইন টু ইয়োরসেলফ অর এ কলিগ, যে এটা বুঝাবা, এখানে যেটা পড়ছো তার সেটাই
এখানে লেখা আছে এই প্রি সিন্যাপটিক টার্মিনাল, এটা হচ্ছে পোস্ট সিন্যাপটিক টার্মিনাল করে ঢুকতেছে এই রিসেপ্টরের মাধ্যমে সোডিয়াম, আর এএমডি রিসেপ্টরের মাধ্যমে সোডিয়াম আর ক্যালসিয়াম ঢুকতেছে, কারণ এই ম্যাগনেসিয়াম এক্সপেল হয়েছে ফ্রম চ্যানেল। ম্যাগনেসিয়ামের কিন্তু গেটকিপার কিন্তু এক্সপেল, তখন চাকরি শেষ ওর গেটকিপারের। ওকে, সো এই জিনিসটাকেই এখানে দেখাচ্ছে। তো এখন লাস্ট অফ অল যেটা আমরা মানে না বললেই নয়, সেটা হচ্ছে ক্যালসিয়াম রে ঢুকতে দিছিল, খেয়াল করছেন ব্রেনের মধ্যে ক্যালসিয়ামকে ঢুকতে দিছিল। এই ক্যালসিয়াম ঢুকে এখানে লিখছে যে ডুইং সাম ফ্যান্সি স্টাফ। ওকে, সো এই ক্যালসিয়াম যখন আসে তখন হচ্ছে এই পোস্ট সিন্যাপটিক নিউরন গুলো আরো বেশি অ্যাক্টিভেট হয়। ক্যালসিয়াম কিন্তু এখন বলতে পারেন যে ক্যালসিয়াম তাহলে আমি অনেক বেশি করে ক্যালসিয়াম নিয়ে যাব, তাহলে খুব বেশি করে আমি শিখতে পারবো, হুইচ ইজ রং। ক্যালসিয়ামেরও একটা পরিমাণ আছে। ক্যালসিয়াম কিন্তু বেশি যদি শরীরে মানে নিউরনে গিয়ে যদি আঘাত করে তখন সে স্ট্রোক করে, তখন হাইপার ইলেকট্রিক অ্যাক্টিভিটির কারণে সে স্ট্রোক করে, অথবা ওই যে আমরা যে বলি যে মারা গেছে, কি করছে, স্ট্রোকে মারা গেছে। এটা কিন্তু স্ট্রোক হার্ট অ্যাটাক সেম না। স্ট্রোকে যখন মারা যায় তখন হচ্ছে কোনো একটা ক্যালসিয়াম সে ছুটে দৌড় দেয় এবং সেটাকে নিউরনে গিয়ে সে আঘাত করে। তো এই কারণে এটা খুবই চ্যানেলাইজড একটা কাজ হয়। ক্যালসিয়ামেরও প্রয়োজন আছে, আমরা প্রতিনিয়ত এটা লার্নিং এর মাধ্যমে ক্যালসিয়ামটা ঢুকতে দিই, এটা একদম কন্ট্রোল থাকে, আমাদেরই কন্ট্রোলের মধ্যে আছে। তো এইখানে সেই ক্যালসিয়াম যখন ঢুকে যায় তখন এই পার্মানেন্ট চেঞ্জটা দেখা যায় এটা শেপে। ওকে, এই চেঞ্জটা যেটা শেপে দেখা যাচ্ছে তখনই আমরা বুঝতে পারতেছি যে ওই যে আমরা বলছিলাম যে পোস্ট সিন্যাপটিক নিউরন চেঞ্জ হয়ে গেছে, পার্মানেন্টলি সিন্যাপটিক মডিফিকেশন হয়েছে পার্মানেন্টলি কনসলিডেশনের মাধ্যমে। এই শেপটা আমরা তখন আমাদের চোখে ভাগ করবে যে আচ্ছা, তার মানে আমরা এটাকে লং টার্ম মেমোরিতে রূপান্তর করে ফেলছি অলরেডি। দেয়ারফর যে টু নিউরনস ফায়ার টুগেদার এবং নাও দে আর বেটার ওয়ার্ড টুগেদার, তার মানে হচ্ছে তাদের মধ্যে এখন হইতেছে খুব স্ট্রং একটা বিষয় তাদের মধ্যে ওখানে আছে। এইটা টোটাল হচ্ছে আমাদের ওই এলটিপি থেকে কিভাবে হচ্ছে লং টার্ম মানে মেমোরিতে রূপান্তর হয় সেই জিনিসটাকে আমরা এখানে ব্যাখ্যা করার চেষ্টা করছি। এখন আমাকে বলেন যে এই পর্যন্ত কে কে বুঝেন নাই? জি মোটামুটি বুঝছি। আচ্ছা, থ্যাংক ইউ। বুঝেন নাই বা কোনো কোশ্চেন আছে এমন কেউ আছে? আমি এর পরের টুকু খুব দ্রুত যাব, পরের টুকু লাস্ট লাইটটা ইম্পর্টেন্ট। সো আমি তাহলে যাই পরেরটা শুরু করি। তো তাহলে এখন এমনেশিয়াতে আসি। তো এই যে এমনেশিয়া যেটা আমরা বলছি ভুলে যাচ্ছি, আমাদের মেমোরি লসের 3 ধরনের মেমোরি লস খুব বেশি রকমের ওয়ার্ল্ডে মানে আমাদের মানুষের মধ্যে দেখা যায়। একটা হচ্ছে এন্ট্রোগ্রেড, একটা হচ্ছে রেট্রোগ্রেড, আর একটা হলো ডিসোসিয়েটিভ। ওকে, তো এন্ট্রোগ্রেড এমনেশিয়াটা হলো যেটা আমাদের এইচএম পেশেন্টের জন্য ছিল। খেয়াল আছে এইচএম পেশেন্টের কথা আমি অনেকবার বলছি। সেটা হচ্ছে নতুন কোনো ইভেন্ট ওর কিন্তু মনে থাকতো না, পুরানো সব কথাই মনে আছে, কিন্তু নতুন করেও প্রতিদিন হসপিটালে থাকার সময় ও ডাক্তারের সাথে পরিচিত হইতো, ওর নতুন যারা গেস্ট আসছে তাদের সাথে পরিচিত হইতো, সে নার্সদের সাথে পরিচিত হইতো, সে নতুন করে রুম চিনতো, সবকিছু চিনতো, কিন্তু তার কোনো মেমোরি সেভ হইতো না, কিন্তু পূর্বের সবকিছুই তার রয়ে গেছে, তার মেমোরিতে আছে কিন্তু নতুনটা নাই। তার মানে কনসলিডেশনের সাথে তার প্রবলেমটা রয়েছে। এই জাতীয় যে মেমোরি লসটা সেটাকে আমরা বলছি এন্ট্রোগ্রেড মেমোরি লস। আর রেট্রোগ্রেড মেমোরি লস হচ্ছে খুবই ফ্যাটাল। ম্যাডাম, এটা পূর্বে মেমোরি মনে রাখতে বলতে মানে কতদিন আগের সে মেমোরি মনে রাখতে পারতো? মানে সাপোজ আজকে, জি, হ্যাঁ, সাপোজ আচ্ছা, আজকে যদি নতুন থেকে সবকিছু চিনলো, আর গতকাল তো সে আগে গুলাই গতকাল তো ছিল তার জন্য পুরনো। হ্যাঁ, তো মানে সাধারণত 24 আওয়ার্স এরও কম তাদেরই থাকে, তারা ঘুমায় গেলেই তাদের হচ্ছে পরে ঘুম থেকে উঠলে আর কিছুই মনে রাখতে পারে না। আচ্ছা, সাধারণত এটা মানে লং টার্ম, শর্ট টার্ম মেমোরি কতক্ষণ থাকে? মিনিট, নতুবা হইতেছে এই ডেজ, খুব বেশি হলে একদিন অথবা মিনিট,
কোনো জিনিসটাকে ধরেন এন্ট্রোগেট যদি কোনো রোগীর সাথে বা কোনো যদি কখনো দেখা হয় কারোর সাথে এরকম যদি পান যে জিজ্ঞেস করছেন আপনি জিজ্ঞেস করছেন যে আপনি কোথায় থাকেন, তো আবার সে কিছুক্ষণ উত্তর দিল, তারপরে ভুলে গেলেন, আবার জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় থাকেন যেন বললেন, ভুলে গেছেন কিন্তু। তো এটা যদি একদম ফ্যাটাল কেস হয়, মানে কোনোভাবেই সে প্রতিদিনই একবার করে তারে বলতে হচ্ছে, প্রতিদিনই তাকে করতে হচ্ছে, এটা এন্ট্রোগেটের লক্ষণ। তার মধ্যে কোনো নতুন ইনফরমেশন সেভ করতে পারেন, অথবা সে প্রতিদিনই দেখা হচ্ছে আপনাদের সাথে কিন্তু আপনাকে সে চিনে না, কোনোভাবে রিকগনাইজ করতে পারে না, সেক্ষেত্রে এটা এন্ট্রোগেট। ম্যাম রেট্রোগেটটা কি ইন্টারোগেটের অপোজিট? একদম অপোজিট, হ্যাঁ, কমপ্লিটলি অপোজিট। সেটা হচ্ছে রেট্রোগেটটা তো বলেই নাই, তো সেটা হইতেছে রেট্রোগেট হলো সে পূর্বের মানে সব মেমোরি গুলো সে ভুলে যাইতে শুরু করে। ধরেন তার নাম কি, সে কোথায়, তার বাসার অ্যাড্রেস কত কি, তার বাসায় মানে কোথায়, বাসায় লিভিং রুম ছিল কোথায়, ড্রয়িং ছিল, বেডরুম ছিল, এগুলো সব আস্তে 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 ভুলে যায়। তার বাবা মায়ের নাম কি, কত সাল, কোনো ইয়ারের বর্ণনা, কোনো হচ্ছে হিস্ট্রি যদি তাকে জিজ্ঞেস করে যে আচ্ছা 1971 সালে কি হয়েছিল, বলতে পারবে না, ভুলে যাবে, তারা সব ভুলে গেছে। কিন্তু রেট্রোগেটে নতুন মেমোরি গুলো তাদের মনে থাকা শুরু হয়, তাকে আবার নতুন করে আপনার একবার করে শিখাইতে হবে যে তোমার নাম কিন্তু এটা, তোমার এটা হচ্ছে এরকম, তো আবার ওগুলা নতুন করে সে শিখতে শুরু করে, ওইটা তার থাকে, কিন্তু সে আস্তে 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 পুরানো গুলো ডিলিট করে দিতে স্টার্ট করে। হ্যাঁ, এইটা খুবই ফ্যাটাল। এবং আমরা তো গরিব দেশ, আমাদের তো এই নিয়ে খুব, আমরা অন্যান্য রোগ বালাই নিয়ে খুব বেশি টেনশনে থাকি, তো আমাদের এই রেট্রোগেট বা হচ্ছে আলজাইমার্স যে পেশেন্টরা আছে এদের নিয়ে আমরা কখনোই পাত্তা দেইনি, কিন্তু হোল ওয়ার্ল্ড ওয়াইড এটা আসলে কিছুটা বলা যায় যে মহামারীর মতো এটা ছড়ায় যাচ্ছে রেট্রোগেট অ্যামনেশিয়া। এই রেট্রোগেট অ্যামনেশিয়াতে অধিকাংশ লোকজন মানে এই রেট্রোগেট হয়, অ্যামনেশিয়া হয় হচ্ছে বৃদ্ধদের, সাধারণত বৃদ্ধদের একদম মনে করে যে বৃদ্ধ হয়ে গেছে এখন ভুলে গেছে, এটা আসলে কিন্তু তা না। সেটা হচ্ছে এই ভুলে যাওয়াটা এত বেশি মানে প্রমিনেন্ট হয়, সিগনিফিকেন্ট হয়, যেটা আপনার চোখে পড়ে যাবে যে সে এইভাবে করে ভুলতে পারে নাকি, তাই বলে কিছুই মনে থাকতেছে না তার, একদম পূর্বের সমস্ত কিছু ভুলে যাচ্ছে, তার নাম জিজ্ঞেস করলে দেখবেন তাকায় আছে, বলতে পারছে না। এই রেট্রোগেট অ্যামনেশিয়াতে আমাদের বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে কোটি কোটি লোক আক্রান্ত, কোটি কোটি লোক আক্রান্ত। কেবলমাত্র আমরা, আমাদের দেশ তো গরিব, কোনোভাবেই এদের দিকে পাত্তা দিবে না, পয়সা খরচ করবে না, হসপিটাল বানাবে না, কিন্তু এইটা অত্যন্ত বাজে ভাবে আসলে আমাদেরকে ঘিরে ধরতেছে। এবং এটা আগে দেখা যাচ্ছিল আচ্ছা আফটার 50 or 60 এটা খুব বেশি ছিল, কিন্তু এখন এটা আরো আগে আসতেছে। এটা হচ্ছে আরো যারা 40 আছে তাদেরই ব্রেন সেল ড্যামেজ হওয়া শুরু হয়েছে এবং তার রেট্রোগেট অ্যামনেশিয়ার দিকে যাচ্ছে, এবং খুব আস্তে আস্তে হয় এটা। এবং এটা আমরা নিজেরাও টের পাই না যে এটা হচ্ছে, আশেপাশের লোকজন যারা ফ্যামিলি মেম্বার তারা টের পায় যে তুমি কিন্তু ভুলে যাচ্ছ এটা। এবং পরবর্তীতে এরকম হয় এই রোগীরা যে তারা বাইরে গেলে হারায় যায় আর বাড়িতে ফিরতে পারে না, কারণ যদি জিজ্ঞেস করেন আপনি আপনার বাড়ি কই, আপনি কে, কিছু বলতে পারবে না, ফোন নাম্বার তো দূরের কথা, সে জানে না সে কি। এই যত প্রবলেম গুলো দেখবেন এগুলো সবগুলোই হচ্ছে এই এটা একটা ডিজিজ, এটা একটা রোগ, এটার জন্য ওষুধ খেতে হয়, এটার ওষুধে এটা চিকিৎসা এগুলো সবগুলোই অনেক ব্যয়বহুল, কিন্তু এটা একটা ডিজিজ এবং এই ডিজিজের উপর এটা একটা সার্টেন মেমোরি কানেকশনস এর এই সার্কিটের ডিসঅর্ডার তৈরি করে ফেলে ব্রেন, এবং হুইচ ইজ ভেরি ভেরি মানে কি বলে স্যাড এবং সেই সাথে কমপ্লেক্স একটা প্রবলেম। এটা আমরা মানে এখন এই কম্পিউটার সায়েন্টিস্ট থেকে শুরু করে নিউরো সায়েন্টিস্টরা এটা সলভ করার জন্য তারা আছে যে এটারে কিভাবে আবার আগের কানেকশনসে নিয়ে যায় বা ক্ষয়ক্ষতিটা কমানো যায়, কিভাবে সে মনে রাখতে পারে। তো অনেকগুলো টেকনিক আছে তাদের জন্য, যারা খুব ট্রেন্ড তারা ওই টেকনিক গুলো তাদেরকে মনে করায় দেয়, কারণ কি তারা কিন্তু নতুন মেমোরিটা তৈরি করতে পারে, খেয়াল করে দেখেন তারা নতুন মেমোরি মনে রাখতে পারে, পূর্বেরটা আস্তে আস্তে ভুলতে থাকে এরকম। তো ওদেরকে কিন্তু বলে যে তোমরা একটা কাজ করবা, তোমরা না হচ্ছে প্রতিদিন একবার করে এটা মনে করায় দেয়, তোমরা হচ্ছে তোমাদের যখন আর কি ডিজিজে আক্রান্ত হয় বলে যে তুমি তোমার নাম পরিচয় সবকিছু একটা ইয়েতে রেকর্ড করে রাখবা, তোমার নিজের ভিডিও রেকর্ডিং করে রাখবা যে আমি অমুক, আমার বাসার ঠিকানা এটা, আমার এটা সব প্রতিদিন আমার দুইটা সে আমার ফ্যামিলি ছিল, আমার মা বাবা ছিল, আমার সন্তান এরা এদের বাসার ঠিকানা এখানে, এরা এখানে থাকে, সবকিছু মোট কথা সবকিছু ওর গল্পের মতো বলানোর পরে তারপরে ওদেরকে বলে যারা খুব ফ্যাটাল ডিজিজে আক্রান্ত ওদেরকে বলে যে তুমি প্রতিদিন এইটা দেখো,
তো নতুন মেমোরি ই করতে পারে, ওইটা দেখলে পরে ও তখন মনে থাকে আর কি, মনে পড়ে যে আচ্ছা আচ্ছা এইটা তাইলে এরকম ছিল। কিন্তু এক সময় এইগুলোর আলটিমেট এটা মানে ইটস লিডিং টু ডেথ, এই রেট্রোগ্রেড অ্যামনেসিয়া। মানে মেমোরি নাই তো আসলে তার কোনো অস্তিত্ব নাই। ইটস আলটিমেটলি এটা হচ্ছে খুবই এই কারণে এটাকে খুব ফ্যাটাল বলা হয়, এবং প্রচুর এটার পিছনে হচ্ছে রিসার্চ ওয়ার্ক এই মুভমেন্টে আছে। আর ডিসঅ্যাসোসিয়েটিভ যেটা, তো ডিসঅ্যাসোসিয়েটিভ এটা হচ্ছে খুব কম, এটা পার্টিকুলার কিছু কেসের ক্ষেত্রে হয়, যেটা হচ্ছে ট্রমাটিক মেমোরি। খুব ট্রমার মধ্যে থাকলে, খুব প্রচন্ড ট্রমার মধ্যে আসলে তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন যে কি হয়েছিল, ঘটনা বলতে পারবে না, ওই অংশটুকু ব্রেন খুব মানে সচেতন ভাবে ওইটারে ডিলিট করে ফেলছে, ট্রমার মধ্যে রেখে ডিলিট করছে। তো আবার ওইটাকে ব্যাক করে আনা যায় যদি হচ্ছে ওইটার জন্য আবার প্রফেশনালস লাগে, ওইটা ব্যাক আনা যায়। তো এই ট্রমাটিক মেমোরি যে ব্লক করে রাখে যে সেলগুলোকে, ওইটাকে আমরা বলতেছি ডিসোসিয়েটিভ অ্যামনেসিয়া। তো এখানে আমি তাহলে এখন বলতে পারি যে আপনি রেট্রোগ্রেড অ্যামনেসিয়া দেখছেন কোথায় বা কিরকম। তো রেট্রোগ্রেড অ্যামনেসিয়া যেটা আমরা এই যে সেকেন্ডটার কথা যেটা বলতেছিলাম যে সবচেয়ে বেশি খারাপ, যেটা আস্তে 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 সারা ওয়ার্ল্ডে একটা বড় রকমের চেঞ্জ নিয়ে আসতেছে রেট্রোগ্রেড অ্যামনেসিয়া। প্রচুর মানুষ আক্রান্ত, প্রতি বছর 2 কোটি লোক করে এটা শুধু আক্রান্ত হইতেছে আমাদের রেট্রোগ্রেড অ্যামনেসিয়াতে, এবং ওদের কোনো সলিউশন নাই কিন্তু এটা। সো আলটিমেটলি এটা হচ্ছে একটা মেমোরি আমাদের যে এক্সেস করতে পারি সেটা ড্যামেজ নিয়ে আসে আগে থেকেই, এবং পরবর্তীতে এটা এই যে আমরা যে এইগুলো ডিজিজটার নাম জানি আলঝেইমাস ডিজিজ বা পার্কিনসন ডিজিজ, এই আলঝেইমাস পার্কিনসন ডিজিজ গুলোর সাথে সরাসরি কানেক্টেড। তো এই আলঝেইমাস ডিজিজ না থাকলেও যদি কোনোভাবে ট্রমা বা টিউমার বা এই সেরিব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট যদি হয়, মানে ওই লোকটাতে যদি আঘাতপ্রাপ্ত হয়, অথবা যদি ল্যাক অফ হাইপোক্সিয়া বা ক্রনিক অ্যালকোহল ইউজ, হোয়াট এভার ইট ইজ, এইরকম যে পার্টিকুলার কিছু কেস থাকে এগুলোতেও হইতে পারে। এবং এখনো পর্যন্ত আমরা জানি না যে রেট্রোগ্রেড অ্যামনেসিয়া এক্স্যাক্টলি কি কি কারণে হচ্ছে বা কারা এটাতে আক্রান্ত হবেই, এরকম আমরা বলতে পারি না। তো এখানে এন্টেরোগেট অ্যামনেসিয়া মানে এই এইচএম এর কথা, এই জাতীয় আপনারা অনেক মুভি আই হোপ দেখছেন। তো এই 3টা মুভির নাম আমি এখানে আমি মনে করতে পারি আমি দেখছি এই 3টা মুভি যেখানে এন্টেরোগেট অ্যামনেসিয়ার কথা উল্লেখ করা হয়েছে, তাই না? দেখছেন নিশ্চয়ই, অনেকেই দেখছেন, খুব নাম করা এই মুভিগুলো। ফাইন্ডিং নেমোটা দেখছিলাম। জেমস তিনটাই দেখেছি। হ্যাঁ, এখানে ওরা হইতেছে এই যে ফিশটা মনে হয় প্রতিদিন ওর সাথে পরিচয় হয় নেমোর সাথে, কারণ ভুলে যায় এই ফিশটা, ব্লু কালারের ফিশটা প্রত্যেকদিন ভুলে যায় ওর জানি কি কাজ ছিল। ওরা একটা খুঁজতে যাবে ওর বাচ্চাটারে, ও প্রতিদিন আসে, এসে বলে জানি কি করতে যাবো, বলে যে আমরা বাচ্চারে খুঁজতে যাবো। ও প্রতিদিন ও হচ্ছে এমনেশিয়াতে আক্রান্ত হয়। 51st ডেটেও ছিল যে ড্রিউ ব্যারিমোর ছিল খুব সম্ভবত, ও হইতেছে ভুলে যাইতো, প্রতিদিন একবার করে জন্মদিন করতে হইতো। তো এইগুলো হচ্ছে সব এন্টেরোগেট অ্যামনেসিয়ার উদাহরণ। এইগুলো হচ্ছে এটা নিয়ে বেশ মানে আর যদি বলেন রেট্রোগ্রেড আছে কিনা, ইয়েস, রেট্রোগ্রেড নিয়েও প্রচুর আছে আমাদের মুভি আছে ওয়ার্ল্ড ওয়াইড, খুব নাম করা মুভি আছে রেট্রোগ্রেডের উপরে। ওইগুলো দেখলে বেশ মানে লাগবে, কি বলে, স্ট্রেস ফিল করবেন ওগুলো যদি দেখেন যে এটা কিভাবে আস্তে 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 সমস্ত মানে মানুষদেরকে করে ফেলতেছে, মেমোরিটাকে নিয়ে নিতেছে এই ডিজিজে আক্রান্ত হওয়ার পরে। সো which is very very sad এবং স্ট্রেসফুল এক কথায়। তো এখানে আমরা যেটা দেখতেছিলাম যে স্ট্রোক ড্যামেজ হইলে পরে, মানে স্ট্রোক করলে পরে যে একটা সাইড, একটা আইদার ডান অথবা বাম পাশ পুরো প্যারালাইজড হয়ে যায় এবং সেই সাথে মেমোরির উপরে হ্যাম্পার করে। তো সেই জায়গাগুলোতে কিভাবে আমরা হচ্ছে করতেছি, কি বলে এটাকে, এক্সপেরিমেন্ট করতেছি, সেই জিনিসটা আমরা দেখবো যে এইটা কিভাবে বুঝবো যে ও আসলে ভুলতে শুরু করছে। তো ওখানে ওই আই ব্লিঙ্কের রিফ্লেক্সটা ইম্পর্টেন্ট, আই ব্লিঙ্কের রিফ্লেক্সটা তারা এখানে করে, ট্রেস করে, এটা রিডিং গুলো নেয়। ওকে, তো আলঝেইমাস ডিজিজের মতো আরেকটা ডিজিজ আছে যেটার নাম হচ্ছে হান্টিংসন ডিজিজ। এই হান্টিংসন ডিজিজটাও ঠিক একই রকম, সে মোটর স্কিলটা ভুলায় দেয়। চিন্তা করতে পারেন, আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনি কিভাবে জুতার ফিতা বাঁধতে হয় আপনার মনে নাই, অথবা আপনি প্রতিদিন কিভাবে গ্লাসে পানি খেতে হয় জগ থেকে পানি ঢেলে, এটা আপনার মনে নেই, আপনি মনে করতে পারতেছেন না। কিবোর্ডে কিভাবে ধরতে হয় বা কিভাবে করতে হচ্ছে, মাউস কাজ করে, আপনার খেয়াল নাই কিছু। তো এই হান্টিংসন ডিজিজটা এটাও প্রচুর রোগীর আক্রান্ত। এটা এমন না যে আজকে প্রথম শুনছি, আজকে আমাদের চারপাশে অসংখ্য রোগী আছে এবং আমরা কখনোই এটা জানি না যে তারা এটাতে আক্রান্ত।
কিন্তু আস্তে 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 সেই বিষয়গুলো ভুলে যাচ্ছে, তাকে তখন হেল্প দরকার পড়ে, ওরে হয়তো কেউ হেল্প করে দিচ্ছে, কিন্তু এইগুলো আমাদের মধ্যে এই ডিজিজ গুলো চলে আসতেছে ধীরে ধীরে, এবং এটা খুবই ধীরে ধীরে এগুলো আসে। সো ইয়েস মোমেন্টো খুব নাইস একটা থ্যাংক ইউ ইমতিয়াজ। তো তো এখানে হান্টিংসন ডিজিজটা আসবে হচ্ছে দ্রুত, সরি খুব স্লোলি, কিন্তু একদম আপনার ই ধীরে ধীরে যেই ডেটাগুলোরে সে নিয়ে নিবে মানে ডিলিট করবে, সেগুলো ফিরে পাওয়ার চান্স খুবই কম। ইটস লাইক নিয়ার অ্যাবাউট ইম্পসিবল আমরা করতে পারি কিনা। এখানে এই এমআরআই ইমেজের মধ্যে থেকে এই যে যেটা দেখতে পাচ্ছেন পিইটি, এই এমআরআই ইমেজের মধ্যে তারা দেখাইছে লোক থেকে কিভাবে ইনফরমেশন গুলো আস্তে 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 তার ভলিউমটা কমে যাইতেছে, কমতে কমতে নাই হয়ে যাচ্ছে, ওর আর কিছুই ওর থাকে না এখানে, পুরো ব্রেন থেকে সবই ডিলিট হয়ে গেছে বা কল করতে পারে না, নিউরোনাল কোনো অ্যাক্টিভিটিটা নাই। তো এখানে এখন আসতেছে সেকেন্ড থার্ড যেটা ডিজিজ, পার্কিনসন ডিজিজ, অ্যানাদার মানে ভয়াবহ একটা রোগ, যেটা হচ্ছে আপনার মানে কি বলে নট অনলি দ্য মোটর ডিজিজ অথবা হচ্ছে ডিক্লারেটিভ মেমোরি, মোটর স্কিল বা ডিক্লারেটিভ মেমোরি সেগুলো তো ভুলেই না, সেই সাথে আপনার বেসিক যেই বিষয়গুলো সেগুলো ভুলে দিবে। যেমন হচ্ছে খেতে কিভাবে হয় জানি না, বা খাওয়ার জন্য আমরা কি করি, দাঁত দিয়ে হচ্ছে খাবারটা চিবায়া তারপরে খাই, গিলতে হয়, এই জিনিসগুলো যদি আপনি মনে করতে না পারেন সেক্ষেত্রে বাঁচবেন কিভাবে, রাইট? পার্কিনসন ডিজিজ হচ্ছে সেই আরেকটা মানে ভয়ানক রকমের ডিজিজ, যেটা হচ্ছে সরাসরি আমাদের অ্যামনেশিয়ার দিকে চলে আসে, এবং অ্যামনেশিয়াতে আমাদেরকে এই যে কি করে এই ডোপামিনের যেটা, এই ডোপামিন আপনার সিক্রেশনটা কমায় দেয় শরীরে, ডোপামিন সিক্রেশন কমাইলে এই পার্কিনসন ডিজিজে আক্রান্ত হয়। ডোপামিন কি করে, ডোপামিন হচ্ছে আপনার কে এনার্জেটিক রাখে, আপনাকে ভালো রাখে, আপনাকে আনন্দ দেয়, আপনাকে প্লেজার দিবে। ডোপামিন রিলিজ হইলে আপনি হাসবেন, প্রফুল্ল থাকবেন, আপনার বেঁচে থাকার ইচ্ছা থাকবে, আপনার হোপ থাকবে, আশা থাকবে যে আমি এক সময় করবো, আচ্ছা ফেইলিওর হয়েছে তো কি হয়েছে, পরে আবার করব। এই যে বিষয়গুলো আপনার মধ্যে থাকে যে আচ্ছা আমি না হয় 5 জিপিএ 5 পাই নেই, তাতে কি হয়েছে, আমি তো আরো ভালো কিছু করতে পারি। কিন্তু ডোপামিন লেভেল যাতে কমতে যদি এটা ডিজিজ আকারে চলে যায়, তখন সে হাসতে ভুলে যাবে। সোজা কথা, কিভাবে চেনে? ডক্টরদের কাছে নিয়ে গেলে তারা কিভাবে চেনে? প্রচন্ড ক্র্যাকিং জোকস বলবেন, সবাই হাসতেছে, ও হাসবে না, বিকজ সে ভুলে গেছে কিভাবে হাসতে হয়, ওর এটা ক্লিক করবে না ওখানে। সো আলটিমেটলি ওর যে প্লেজার বলেন, জীবনে আনন্দ বলেন, হোপ বলেন, স্পিরিট, স্পোর্টিভ ভাব, এভরিথিং উইল বি লস্ট পার্কিনসন ডিজিজ। আলটিমেটলি তারা বিভিন্ন রকমের অ্যাটেম্প নেয়, অথবা আস্তে আস্তে এটাও লিডস টু মানে ডেথ চলে আসে। সো এইটা হইতেছে আরেকটা অ্যামনেশিয়ার লক্ষণ। তো এখানে এখন আপনারা বলতে পারেন যে আচ্ছা এখানে এত অ্যামনেশিয়ার এখানে আসছে, এবং এটা খুবই প্রেভিলেন্ট এখানে, যে আলজাইমাসের কথা এখানে বললাম, যেটা হচ্ছে এখন মহামারীর মতো আলজাইমাস, প্রত্যেক মানে 10টা ফ্যামিলিতে 2টা ফ্যামিলি আলজাইমাসে আক্রান্ত, এখানে তাদের বৃদ্ধরা এখানে আছে কম বেশি আক্রান্ত, এবং তারা আস্তে 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 যাচ্ছে, বেঁচে থাকলে হয়তো একেবারে ভুলে যাবে, কোনো ছেলে মেয়ে সন্তান কাউরে চিনবে না। তো এই যে ডিজিজ গুলো, এগুলারে আমরা কিভাবে তাহলে এই করতে পারি, বন্ধ করতে পারি কিভাবে? এটা কি কোনোভাবেই পসিবল না? এটা তো খুবই একটা মারাত্মক একটা রোগ, যেটা হচ্ছে একটা মানে আলটিমেটলি ডেথ তার হচ্ছে ফাইনাল গোল, এবং খুব আর্লি ডেথ হয় তাদের। তো ফাইনালি যে কথাটা আসলে আমি এখানে বলতে চাই যে এটা প্রিভেন্ট কিভাবে করতে হয়। তো প্রিভেন্ট করার জন্য এইখানে আমি আসবো যে প্রিভেন্ট কিভাবে করতে হয়, এটার একটা আছে, মানে বেশ কয়েকটা এখনো এমপিরিক্যালি এস্টাবলিশ না বা রিসার্চের মাধ্যমে এস্টাবলিশ না, কিন্তু বেশ কয়েকটা গাইডলাইন হচ্ছে অলরেডি সায়েন্টিস্টরা দিয়ে দিছে, এবং সেটা এই যে আমাদের যে সার্কিট গুলো, আমরা যে সার্কিট নিয়ে কাজ করতেছি নিউরাল নেটওয়ার্কসে, সেখান থেকে আসা বেশ কিছু হচ্ছে নলেজ বেস বলতে পারেন, এই নলেজ বেস এবং তার ইনফারেন্স থেকে তারা হচ্ছে বেশ কিছু গাইডলাইনে বা কিছু সিদ্ধান্তে আসছে, বলছে এগুলো ইট মাইট হেল্প, এটা আমাদেরকে হেল্প করতে পারে। তো এটা আমি আসতেছি, একটু শেষ করি এটা। সেটা হচ্ছে দিস ইজ মাই লাস্ট ওয়ান, আই থিঙ্ক লাস্ট স্লাইড।
তো এখানে বলতেছে যে লং টার্ম স্টোরেজ গুলো কোনগুলো আর শর্ট টার্ম স্টোরেজ গুলো কোনগুলো, এটা থাকে এই জিনিসটা যা স্টোরেজের এইগুলো দিচ্ছে যে কোনটা নন ডিক্লারেটিভ কোথায় থাকবে আর ডিক্লারেটিভ কোথায় থাকবে, তো মানে ব্রেনের কোন কোন লোবে একটা কাজ করে, তো সেটা তারা আলাদা করে ডিটেক্ট করে করতে সমর্থ হয়েছে যে কোথায় কোনটা আছে ওইটা ডিটেক্ট করতে, যে আমার ওয়ার্ডস কোথায় থাকে বা কোন একটা ফেসের কথা আমি বলতে চাচ্ছি ওইটা কোথায় থাকে, অথবা হচ্ছে কোন একটা শব্দের মানে কি, কোন একটা নতুন ভাষা শিখতেছে কি কোথায় আছে শব্দটা, এই এই কোন কোন লোভগুলো ওগুলো আলাদা করে ডিটেক্ট করা পসিবল হয়েছে। তো এই দুইটাকে এই অংশটাতে দেখাইছে। তো এখন এই জায়গাটাতে আসতেছি, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের লাস্ট হোপ যে বিসিএম থিওরি, এটা হচ্ছে 1982 সালে এই তিনজন সায়েন্টিস্ট তারা এখানে দিছিল, এই নিউরো সায়েন্টিস্টরা তারা বলছিল এইটা হচ্ছে আমাদের একটা হোপ, মানে HOPE দিস নিউরাল নেটওয়ার্কের এই ডিজাইনটা, এবং এই বিসিএম থিওরি আমাদের লাস্ট হোপ এগেইনস্ট অল অফ দোজ ডিজিজেস রিলেটেড অ্যামনেশিয়া। সেটা কি বলছে, এটা হচ্ছে এরকম, এই নিউরাল নেটওয়ার্কটা খেয়াল করেন বাম পাশে, এখানে অনেকগুলো হচ্ছে ইনপুট লেয়ার আছে, x1 x2 x3 xn পর্যন্ত xp পর্যন্ত নিউরাল নেটওয়ার্ক আছে, এবং এক একটার ওয়েট এক এক রকম নিউরাল নেটওয়ার্কে, রাইট? তো এইটা নিউরাল নেটওয়ার্কে আমরা জানি এটা হলো অ্যাক্টিভেটিং সামেশন, সাম করার পরে একটা অ্যাক্টিভেশন ফাংশন থাকে, তার মাধ্যমে আমরা আউটপুটটা পাই, বেসড অন সাম অ্যাক্টিভেশন ফাংশন আউটপুটটা পাই। এখন বিসিএম থিওরি বা এই তিনজন যেটা বলার ট্রাই করছে এখানে, এই যে ওয়েট গুলা তুমি দেখতে পাচ্ছ, এই ওয়েট গুলার মধ্যে কোনো একটা ওয়েট যদি হিউজ স্ট্রং থাকে, মানে এমন স্ট্রং যে সে একলাই বাকিগুলারে ওয়ার টুগেদার ফায়ার টুগেদার যে কথাটা আছে, একসাথে সে নিজেই সবগুলারে ওয়ারিং করে ফায়ার করতে পারবে, কারণ নিজের ওর যেটা মানে সিনাপটিক স্ট্রেংথ সেটা অসাধারণ লেভেলে রয়ে গেছে, কিন্তু বাকিরা হারায় ফেলছে, তাদের শক্তি হারায় ফেলছে, কিন্তু কোনো না কোনো একটা নিউরন এখনো আগের মতো অবস্থায় আছে। সেক্ষেত্রেও ওই যে একটা সুস্থ নিউরন যেটা রয়ে গেছে, যে সুস্থ নিউরনের ডিজাইনটা আমরা যেটা বলতেছি এখানে বলতেছি, এই ইনপুটের এই যে এই নিউরন লেয়ার এই নোটটার মাধ্যমে যদি এরকম কোনো একটা থাকে, তাহলে সবগুলোরে সে একসাথে কল দিতে পারবে, এবং আমরা হইতেছে আবার আগের ইনফরমেশনসটা ফিরে পেতে পারবো, বিকজ ওইখানে সিনাপটিক স্ট্রেংথ এনাফ সিনাপটিক স্ট্রেংথ উৎপন্ন হবে, যার মাধ্যমে ওই কোনোগুলো যদি ফিভারও থাকে, মানে উইক যদি সিনাপস থাকে, তাও কোনো এখানে ঝামেলা করবে না, কারণ সে একটা শক্তিশালী বা একটা আনড্যামেজড একদম পিওর থাকা একটা নিউরন সে হেল্প করবে সবাইকে ফিরে পেতে। এইটা ছিল হচ্ছে বিসিএম থিওরি, যে ওয়েল তোমার আমাদের আসলে এই স্ট্রং কানেকশনসটা, ইউ মেইনটেইন দ্য স্ট্রং কানেকশনস দ্যাট ডু এক্সিস্ট, এই কথাটা ফার্স্টের লাইনটা একটু পড়বেন, যে এই লাইনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো এখন এই যে বললাম যে গাইডলাইনটা কি ভুলে যায় কিনা মানুষ বা কিভাবে, সেটার কথা হচ্ছে যে হ্যাঁ, যদি আপনি যেটা ভুলতে চাচ্ছেন না বা এরকম, সেটাকে যদি আপনি পার্মানেন্টলি সিনাপটিক্যাল চেঞ্জ করেন, তারপরে যদি কোনো ইয়েতে কোনো ডিজিজ বা কোনো কিছুতে আক্রান্ত আমরা হয়েই যাই, সেক্ষেত্রে আমরা যদি ট্রেস করতে পারি যে হ্যাঁ আমার ডিজিজটা হয়ে গেছে, স্টিল আমি চাই যে এটা থেকে রিকভার করতে, সেক্ষেত্রে আমি যেটা খুব ভালো মতো শিখছিলাম বা ভালো মতো আমি জানি, সেটাকে আমার প্রতিদিন প্র্যাকটিস করা উচিত। তাহলে ওই নিউরন গুলো অলওয়েজ অ্যালার্ট থাকবে, ওরা কখনো নিজেরা নিজেদের ক্ষতি করবে না, ওরা কখনো নিজেরা শক্তি হারাবে না, উইক হয়ে যাবে না, সিনাপটিক কানেকশন বা ইলেকট্রিক্যাল ইনফরমেশনসটা ওইটার শক্তি হারাবে না, সেক্ষেত্রে ওরা থাকবে স্ট্রং। তো স্ট্রং থাকলে পরে আপনার ডিজিজটা ওর উপরে কম ইফেক্ট ফেলবে, সো আপনার ভুলে যাওয়া যে রোগটা আছে সেটা হচ্ছে কম আপনাকে ডিস্টার্ব করবে। এইটা হইতেছে তার গাইডলাইন, যে তুমি যেটা সবচেয়ে ভালো পারো বা যেটা সবচেয়ে ভালো জানো বা তোমার ইন্টারেস্ট আছে, সেটার উপরে তুমি সবসময় কাজ করবা এবং রেগুলার কাজ করবা, সো তুমি এটাতে তাহলে তুমি এটাকে আস্তে আস্তে শার্প হতে পারবা, ওইটার উপরে নিউরন গুলো শার্প থাকবে। সো দিস ইজ দ্য লাস্ট স্লাইড অফ আওয়ার অ্যামনেশিয়া। তা আমি অনেকক্ষণ সময় নিলাম, কারো কোনো কোশ্চেন আছে কিনা জিজ্ঞেস করতে পারেন। কি পটটা বাদামালার ওখানে রাখেন? Any questions, anyone?
ম্যাডাম তার তার মানে হচ্ছে বিসিএম থিওরিটা হচ্ছে আমাদের ওই যে অসুখগুলো ছিল সেগুলো প্রতিরোধ করার একটা উপায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, ইয়েপ, রাইট। তো এই যে এখন অনেকে থাকে, যেমন ধরেন বাইরে দেশে বিশেষ করে অ্যালজাইমার্স রোগী খুবই বেশি। তো তারা দেখতেছে এর সাথে ওয়েদারের কোনো কানেকশন আছে কিনা, আসলে ওয়েদার কোনোভাবেই করে কিনা, ঠান্ডা থাকলে এটা হয় কিনা, বা আমরা যারা হচ্ছে এরকম ট্রপিক্যাল কান্ট্রিতে আছি তাদেরকে এটা কি কম কিনা। পরবর্তীতে দেখছে এর সাথে কোনো এক বিশেষ কোনো সম্পর্ক নাই। তো অনেকে দেখা যায় যে একদম কম বয়সেই ধীরে 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 অ্যালজাইমার্সে আক্রান্ত হয়ে যাচ্ছে, এবং এটা বলা যায় না যে কে হবে, এটা জেনেটিক্যাল থাকতে পারে, কারো না কারো মা বাবা বাপ দাদা তার দাদা আক্রান্ত থাকতে পারে, সেক্ষেত্রে আবার সে আক্রান্ত হইতে পারে, বা এমনিতেও সে নিজে থেকে এটাকে পেয়ে যাইতে পারে, বলা যায় না এটা আলজাইমার্স এর কেসে। বাট কেউ একদম 40 থেকে আক্রান্ত হয়ে গেছে এটাতে। এটা কিন্তু ক্যান্সারের মতো, বাই দ্য ওয়ে। এটা আলটিমেটলি মানে খুবই আস্তে 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 এটা সিভিয়ার হতে থাকে, এবং পরিবারের সবাই মিলে এইটার সাথে ডিল করা খুব টাফ। তো আবার অনেকে থাকে একদম 80 বছর বয়স, কিন্তু সে সমস্ত তার বিষয় মানে তার ব্রেইন একদম শার্প। যেরকম আমি উদাহরণ দিতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর, সে মারা গেছিল 80 বছর বয়সে, তার বয়স যখন 80, সে যেদিন মারা যাবে সেদিন রাতের বেলা সে একটা কবিতা লিখছে, সেটা হচ্ছে 1.5 পৃষ্ঠা লম্বা একটা কবিতা। চিন্তা করেন যে মানে কেন এটা লিখছে, মানে আমি বলতেছি এই কারণে যে 1.5 পৃষ্ঠার একটা কবিতা লেখার জন্য তার যে মানসিক যে এবং নিউরোনাল অ্যাক্টিভিটি যতটা শার্প, এবং সেই সাথে হচ্ছে অ্যাওয়্যার কনসাস থাকা দরকার সেটা তার ছিল। সে ওই 1.5 পৃষ্ঠার কবিতাটা লিখে সেটা সে টেবিলের উপর রেখে তারপরে ঘুমের মধ্যে সে চলে গেল। সেখানে তার ব্রেইন ড্যামেজ বলতে গেলে নাই, জিরো। কারণ কি, সে যেটা চর্চা করত সে একদম তার লাইফ টাইম সেটা সে চর্চা করে গেছিল। এ কারণে তার কিন্তু মানে প্রচুর আঘাত আসছে, তার ট্রমাটিক বিষয়গুলো তাকে ডিল করতে হয়েছে। আদার দেন দ্যাট আমাদের মতোই যেরকম আমরা ডিল করি এগুলো করতে হয়েছে, কিন্তু সে একটা জায়গাতে তার স্কিলটা খুবই, সে ওখানে স্ট্রেংথ ছিল সিনাপটিক কানেকশনসটা, যে কারণে সে এটাকে ধরে রাখতে পারছে। এবং সে মৃত্যুর কয়েক ঘন্টা আগে সে একটা 1.5 পেজের একটা কবিতা লিখে রেখে সব নাম ঠিকানা, তারপর কত তারিখ সাল কত সব এগুলা লিখছে। তার মানে হচ্ছে ইট ওয়াজ নাইসলি ওয়ার্কিং দ্যাট টাইম, এবং তারপরে সে চলে গেছে। তো এই দুইটা যে ডিফারেন্ট, কারণ এই আমাদের সাথে তাদের যেটা ডিফারেন্ট, যেটা বলে হচ্ছে যারা নলেজের চর্চা করে, যারা প্রচুর পড়াশোনা করে স্টাডির মধ্যে থাকে, তাদের সাথে আমাদের ডিফারেন্স, যারা আমরা পড়ালেখা করি না স্টাডির মধ্যে থাকি না, ডিফারেন্স ওই একটা জায়গাতে, সেটা হচ্ছে আমাদের ওই নিউরোনাল কানেক্টিভিটি গুলো আমরা তাদেরকে পুশ করতে পারতেছি না যে তুমি শক্তিশালী থাকো, তোমাকে প্রতিদিনই ডাকা হবে। দ্যাটস দ্য ডিফারেন্স, আমরা কেন এই রোগে আক্রান্ত হয়ে যাই। এটা হচ্ছে একদম ফিল্ড থেকে আসা আমাদের এই। Any questions? Anyone? জানি না আপনারা আসলে শুনছেন কিনা, বুঝছেন কিনা, কোনো কোশ্চেন নাই, কিছু নাই, কি বলছি কি করছি জানি না, আই ডোন্ট নো। জি ম্যাম বোঝা যাচ্ছে মোটামুটি বুঝছি, প্রবলেম নেই। ওকে, সো গত সপ্তাহে একটা মানে করোনার এই ঝামেলার মধ্যে একটা বড় একটা কাজ হয়ে গেছে গত সপ্তাহে। আপনারা মনে হয় অনেকেই জানেন যে প্যারালাইজড রোগীরা যারা হচ্ছে কিছু কথা বলতে পারে না, মানে স্পিচ নাই যাদের, তারা কেবলমাত্র মানে মাইন্ড রিড করাটা তাদের জন্য করে ফেলছে সায়েন্টিস্টরা। তাদের মাইন্ড থেকে কোন কি বলতে চাচ্ছে সে সেই স্পিচে কনভার্ট করার ওয়ে তারা বের করে ফেলছে। কেবলমাত্র তারা চোখের ইশারা দিবে এবং চোখের ইশারা থেকে সেটা স্পিচে কনভার্ট হবে। ওই ব্রেনের তার কি বলতে চায় সেই লোকগুলোর স্পেসিফিক রিজিয়ন গুলোকে তারা ওয়েভের মাধ্যমে এগুলোরে কি করছে, আলাদা আলাদা করে ডেটাবেজের মতো তৈরি করছে, যে এখানে আসলে এরকম, এটা বলতে চাচ্ছে, এটা আসলে এরকম। তো করে সে সুন্দর করে একটা প্যারালাইজড রোগী
যে কিনা তার বলা হারায় ফেলছে, যার তার স্পিচ হারায় ফেলছে, সেই রোগীর ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করে খুব সাকসেসফুলি তারা এটা দেখাইছে যে এটা সে আসলে বলতে চাচ্ছে। সো ইটস অ্যান মানে অ্যামেজিং কি বলে জায়ান্ট লিফ আমরা বলতে পারি, প্রোগ্রেস হয়েছে অলরেডি এই নিউরো সায়েন্সের এই জায়গাটাতে। ম্যাম এই জিনিসটা ম্যাম স্টিফেন হকিং এর উপর আগে অ্যাপ্লাই করা হয়েছিল না? স্টিফেন হকিং এরটা খুব মানে ছিল, এটাকে কি বলে, ও তো আঙ্গুল নাড়াইতে পারতো সে একটা আঙুল নাড়াইতে পারতো এবং তার ব্রেইন কিন্তু একদম কমপ্লিটলি ছিল, সচল ছিল, কিন্তু তার যে মোটর স্কিলটা, তার এই মোটর স্কিলটা নষ্ট হয়ে গেছিল। মোটর স্কিলটা নষ্ট হয়ে যাওয়ায় তার টোটাল যে ব্রেইনের মানে মুভমেন্টটা ওইটা তার ছিল না। তা আর উনার জন্য স্টিফেন হকিংস এর জন্য একটা ডেডিকেটেড সফটওয়্যার ছিল, উনি হইতেছে যে মাউসের মতো যেখানে উনি আসলে স্পিচটা করতো, কনভার্ট করতো, ওইটা এইটা নাই বর্তমানে, যেটা আবিষ্কার করে ফেলছে, ইনভেনশন করে ফেলছে, এটা তাতে যাচ্ছে না, কারণ তার ব্রেনটা অ্যাক্টিভ, তারটা তো হারায় যায়। তার ব্রেন হইতেছে লাস্ট বইটা সে বের করছিল মৃত্যুর কিছুদিন আগে, যেটা হচ্ছে ব্রিফ হিস্ট্রি অফ টাইমের পরে যেটা আসছিল, ওইটা ঠিক করছিল, ওইটার টোটালটা লিখছিল সে, এবং সে লিখতো ওই সফটওয়্যারটার মাধ্যমে সে লিখতো। হ্যাঁ রনি বলো। ম্যাম ফাইলোজেনেটিক ট্রি নিয়ে একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ বল। ম্যাম ওখানে হচ্ছে স্লাইড নাম্বার 7 এ ই এবং এফ এর হচ্ছে যে ডিফারেন্সটা আমরা বের করেছি, সেখানে ম্যাম হচ্ছে 10 দেওয়া আছে, বাট আমি 11 কয়েকবার কাউন্ট করে দেখলাম ম্যাম হচ্ছে 11 এখানে হচ্ছে 11 আসে। হ্যাঁ আমি পরে দেখছি ওটা 11 হবে, ওটা দ্যাটস ওকে, 11 আসলে 11, ওটা সমস্যা নেই। ওকে মানে 10 আর 11 মানে 10 11-র মধ্যে একই, যে ওইটা এফটা আসলে পরেই আসতেছে, ম্যানচেস্টার হচ্ছে, ওটা হয়তো বিয়েতে ভুল করছে আর কি, ওটা 11 হবে। হ্যাঁ আমি এটা পরে দেখছি, রাইট, থ্যাংক ইউ। ঠিক আছে ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা আর কোনো প্রশ্ন আছে কারো? ইমতিয়াজ, ইমতিয়াজ ক্রিস্টোফার নোলানের কি ভক্ত? মেমেন্টো খুব একটা নাইস একটা মুভি, আপনি লিখছেন এটা। আমি আপনার স্লাইডটা আসার আগে ওটা লিখেছিলাম, পরে দেখলাম যে আপনি স্লাইডেও অ্যাড করেছেন। আচ্ছা আচ্ছা, ইয়েস ইয়েস, ভেরি নাইস। থ্যাংক ইউ। ওখানে বেশ কিছু মেসেজ আছে, এইগুলো এমনিশিয়া যেটা, এটা নিয়ে পরবর্তীতে আসলে কম্পিউটার সায়েন্টিস্টদের এখন যেটা ইউরোপিয়ান আপনার যে কাউন্সিল বলেন বা ইউরোপিয়ান যারা ফান্ডেড যেসব প্রতিষ্ঠানগুলো আছে, তারা স্কলারশিপ দিয়ে কম্পিউটার সায়েন্টিস্টদেরকে হায়ার করে কেবলমাত্র এই কাজগুলোতে। মানে এখন তো টোটাল এইটা আমাদের রিসার্চটা হয়ে গেছে হচ্ছে হিউম্যান সেন্ট্রিক রিসার্চ, তো এইগুলোতে এখন প্রচুর স্কলারশিপ আছে। তো এই কোর্স করার পর যদি চান কেউ না আমি বাইরে পড়ালেখা করবো এই সাবজেক্ট নিয়ে, সেক্ষেত্রে আপনারা কন্ট্যাক্ট করা শুরু করতে পারেন, যারা এগুলোতে কাজ করতেছে তাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা ফান্ড পেয়ে যাবেন, যেটা আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে ফান্ড ম্যানেজ করা। ওখানে গিয়ে তো স্কলারশিপটা লাগে, তো এই ফান্ড গুলো এখন সবচেয়ে বেশি ফান্ড যা আসতেছে সবই আসতেছে এই হিউম্যান সেন্ট্রিক করার জন্য, সব হিউম্যান সেন্ট্রিক রিসার্চ, অধিকাংশ হিউম্যান সেন্ট্রিক রিসার্চ, যাতে হচ্ছে আমাদের যে প্রবলেম গুলো আছে আসলে হিউম্যানের প্লাস হচ্ছে আদার স্পিসিস এর প্রবলেম গুলো, এইগুলোকে ডিটেক্ট করা যায় কিনা, কোনোভাবে কারেকশনস করা যায় কিনা, বা আমরা প্রতিনিয়ত ডিজিজ নিয়ে আসি, এগুলোকে কোনোভাবে হচ্ছে করা যাচ্ছে কিনা। যেমন ফাইলোজেনেটিক ট্রি থেকে বের করে ফেলছিল তারা হচ্ছে যে ডেঙ্গু কোনটা আগে আসছিল, কোনটা তার সেকেন্ড টাইপ, কোনটা থার্ড টাইপ, বা এই যে করোনা, এটা যেমন করোনা আগেও ছিল, 100 বছর আগেও করোনা, প্রি করোনা ছিল, পোস্ট করোনা আছে, আলফা করোনা, বেটা করোনা, এই জিনিসগুলো সবই আছে। তো আলফা করোনা যেটা, সেটা হচ্ছে প্রাণীদের মধ্যে, অন্যান্য প্রাণীদের মধ্যে হয়, আমরা পাই হচ্ছে তার চেয়ে গ্রেট মানে আরেক টাইপের করোনা। সো কোনটা আগে আসছিল, কোনটা পরে আসছিল, এই যে ব্রাঞ্চিং গুলো, এই ট্রি তৈরি করা, এটা আমরা সবটা পেয়ে যাই হচ্ছে ফাইলোজেনেটিক ট্রি এর মধ্যে থেকে। তো এই জিনিসগুলো এখন রিসার্চের আওতায় নিয়ে আসতেছে, এবং অনেক জেনেটিক্স অ্যালগোরিদম, যেটা মানে একদম হিউজ ইউজ করা হয়, এই জেনেটিক্স অ্যালগোরিদম করা হয় হচ্ছে যে কোনো একটা অপটিমাইজেশনের ক্ষেত্রে। তো এটাও আসছে কিন্তু এই হিউম্যান ইভ্যালুয়েশনের এই চয়েস থেকে, আলটিমেটলি এই রিসার্চের আইডিয়া গুলো আসবে এখান থেকেই। সো এবং প্রচুর স্কলারশিপও আসলে আছে, সার্চ করে দেখতে পারেন যাদের আগ্রহ আছে।
ম্যাম আমরা এখন আসলে যে পরিমাণ ডিভাইস ইউজ করি সবাই, আমার তো মনে হয় বা ফোন বাদেও আমাদের হাতে যেসব অন্যান্য স্মার্ট ডিভাইস, স্মার্ট ওয়াচ, স্মার্ট হোম, এগুলা কিন্তু আমার মনে হয় যে আমাদের এই ধরনের রোগগুলাকে কমায় ফেলার ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলতে পারে, যেগুলা মানে একটা প্যারালাল মেমোরি হিসাবে কন্টিনিউয়াসলি আমাদের সাথে থাকলো বা থাকতেছে, যে সুবিধাগুলো হয়তো আরো 5-7 বছর 10 বছর আগে মানুষের কাছে এরকম ভাবে ছিল না। Yes. তো অনেকে আবার বলে যে এই এক্সট্রা গেজেট ইউজ করার ক্ষেত্রে আমরা হচ্ছে কিছু মেমোরি লসও করতেছি, ইলেকট্রনিক্স ডিপেন্ডেন্সিও তৈরি হইতেছে কিছুটা। হ্যাঁ, মেমোরি লস করতেছি। রেডিয়েশন যেগুলো হয় এখন রাইট ওইটা আমাদের নিজস্ব একটা ওয়েভ সিগন্যাল আছে ব্রেইনের, ওই ওয়েভ সিগন্যালের সাথে অধিকাংশ সময় এটা হচ্ছে ইন্টারফারেন্স তৈরি করে। এগুলো অনেক রকমের আছে, থিওরি অলরেডি আছে। তো অধিকাংশ সময় বলে, যেমন আমরা আগে যারা লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতো তাদের একটা জ্ঞানের একটা লেভেল ছিল, আর আমরা এখন যারা ফেসবুকে পড়াশোনা করি তাদের একটা লেভেল অফ নলেজের একটা বিষয় আছে, দুইটা কমপ্লিটলি আলাদা। তো সবসময় আমার সুপারভাইজার আমারে বলতো যে ফেসবুকের কোনো জিনিসটা দেখো না, লাইব্রেরিতে যাও, বইয়ে লেখা আছে, বইটা পড়ো, সব বুঝবা। এই যে জিনিসগুলো এখানে বলতেছে, আসলে বিষয় হচ্ছে যে নলেজটা আমি কোথা থেকে পাইতেছি এবং সেটা কতটা জোরদার, কতটা শক্তিশালী, এটাও খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলোর জন্য পড়ালেখাটা ইম্পর্টেন্ট। একটা ব্রেইনের ইভালুয়েশন এমনি হবে না, আমরা নিজেদেরকে একটা ইন্ডিভিজুয়াল এমনি তৈরি করতে পারবো না, ওখানে একটা পার্টিকুলারলি এফোর্ট লাগবেই। সো একদম ভিজুয়াল কন্টেন্ট আপনার সামনে আসতেছে, একটা ভিডিও দেখতেছেন খুব ইজিলি, আপনাকে ভিজুয়াল কন্টেন্ট খুব তাড়াতাড়ি লার্নিং করতে শেখায়, ঠিক, কিন্তু সেই সাথে সাথে আপনার যে একটা লেখার প্রতি যে আগ্রহটা সেটা চলে যাচ্ছে আস্তে আস্তে। আমরা কিন্তু লিখে টেক্সট যেগুলো, সেটার প্রতি আমরা আগ্রহটা হারায় ফেলতেছি। আলটিমেটলি এটা কি আমাদের ব্রেইনের শুধু প্রসারী কোনো চেঞ্জ নিয়ে আসবে কিনা, এই জিনিসটাও কিন্তু আমাদের দেখার বিষয়, যে আজ থেকে 100 বছর পর সবই কি এরকম হয়ে যাবে। কারণ এরপরে যে গবেষণাটা হচ্ছে এখন কার্বন ল্যাবে, কেমব্রিজের কার্বন ল্যাব, তাদের যে গবেষণাটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে যখন কল করা হবে, আগে ভিডিও কল এখন আমরা করি, ভিডিও কলে দেখি, কিন্তু এরপরে একটা হলোগ্রাফিক স্ক্রিনে আপনি সামনে আসবেন, কল করা হলে আপনি সেখানে হলোগ্রাফিক স্ক্রিনে আপনার ফেস দেখা হবে। এইটার উপরে তারা কাজ করতেছে। তো টোটাল বিষয়টা কোথায় থেকে কোথায় ট্রানজিশন হচ্ছে, এই জিনিসটা আমাদের টেকনোলজি ট্রানজিশনের সাথে সাথে আমাদের মেমোরির যে ট্রানজিশন সেটা খুবই ইম্পর্টেন্ট। সো ইফ উই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ইনটেক আওয়ার ব্রেন, সবসময় এখনো পর্যন্ত সায়েন্টিস্টের ফার্স্ট যেটা রিকমেন্ডেশন সেটা হইতেছে পড়াশোনা করতে হবে, লাইব্রেরিতে যাইতে হবে, তুমি পড়ো, তুমি পড়লে বুঝবা, বিভিন্ন রকমের বইটা পড়তে থাকো, তুমি পড়বা, তোমার ব্রেনে এটা চেঞ্জটা আসবে। স্টিল ভিজুয়াল কন্টেন্ট বা আদার্স কিছু এগুলা এখনো গ্রোয়িং, এটার উপরে খুব একটা মানে রিলাই করতে পারে না কেউ, স্টিল এখনো পর্যন্ত এটা রিলায়েবিলিটি আমাদের খুব কম। এবার ইমতিয়াজ, হ্যাঁ বলেন। না, বুঝতে পারছি মিস। এখন কারেন্টলি মিস এই নিউরো ইনফরমেটিক্স বা এই রিলেটেড যে জনরাটা আছে, এরিয়াটা আছে, এখানে সব থেকে বার্নিং প্রবলেমটা কি আসলে, যেটা নিয়ে আসলে ইন ফিউচারে রিসার্চ হবে? হচ্ছে যেগুলো আমরা এই যে পড়াইতেছি এর মধ্যে এগুলো সবগুলোই এটার মধ্যে আছে। এটা আপনি যে কোনো একটা দেখতে পারেন, যেমন চায়নাতে এই মোমেন্টে কাজ করতে হচ্ছে আপনার প্যারালাইজড রোগীদের নিয়ে। ওকে, সো একটা উদাহরণ বলি, যদি আপনাদের ধৈর্য থাকে সেক্ষেত্রে আমি বলতে পারি যে ওদের যেমন ডান পাশটা বললাম, একটা রোগীর ডান পাশ বিকল হয়ে গেছে, যাদের বিকল ওই ডান পাশে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যায় না, ইলেকট্রিক্যাল কোনো সিগন্যাল যায় না, অক্সিজেন লেভেলও যায় না, ওইটা হইতেছে আপনার ব্লক করে রাখছে ডান পাশটা। ডান পাশ ব্লক করার কারণে বাম পাশ দিয়ে সে বাম হাত দিয়ে কিছু উঠাইতে পারে না, বাম পাও দিয়েও কিছু হাঁটতে পারে না, কিচ্ছু করতে পারে না, বাম সাইড অকেজো। তো ইন দ্যাট কেস ওই সব এখন এই রোগীগুলারে আমরা কিভাবে হেল্প করতে পারি। তো চায়নার এই অংশটাতে তারা যেটা করছে সেটা হচ্ছে যে বাম পাশটা তার ঠিক আছে, মানে ব্রেনের বাম পাশটা ঠিক আছে, ওইটার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা টোটালটা রেকর্ড করছে। টেম্পল রান খেলছেন আপনারা? টেম্পল রান আগে একটা গেম ছিল, টেম্পল রানে কি করি আমরা দৌড়াইতে থাকি, তাই না? যেখানে কয়েন আছে ওখানে দৌড়াই না, কয়েন গুলা কালেক্ট করার জন্য, খেয়াল আছে কি? কয়েন কালেক্ট করার জন্য আমরা কিন্তু দৌড়াই, যে আবার দুই রাস্তা দিয়েই দৌড়ানো যায়, একটাতে কয়েন থাকে আর একটাতে কয়েন থাকে না। তো
এটা কিন্তু আমাদের চয়েস যে আমরা কোনটাতে কয়েন কালেক্ট করবো কোনটাতে থাকবো না। আবার অনেক সময় থাকে কি যে অনেকগুলাতে একটা লাইনে অনেকগুলা কয়েন আছে, আরেক দিকের লাইনে কয়েন দুই একটা আছে, তা আমরা তখন কি করি, অনেকে অনেকগুলা কয়েনের আশায় ওই দিকে দৌড় দেয়, অনেকে কম কয়েনের আশায় কম কয়েনের দিকে দৌড় দেয়। তো এইটাতে এই জাতীয় একটা গেম তারা হচ্ছে ওখানে খেলতে দেয়, যেটা কি করতেছে সিম্পলি তার হচ্ছে মেমোরিটা বা তার কি বলে ব্রেইনিং এর ম্যাপিংটা করতেছে, ওর ব্রেইনের রিডিং নিতেছে, আসলে কিচ্ছু না। ওই গেমটা তারে খেলতে দেয় বড় একটা স্ক্রিনে, বলে যে তুমি গেমটা খেলবা চোখ দিয়ে, মানে হচ্ছে চোখ ডান পাশে নিলে গাড়িটা ডান পাশের দিকে দৌড়াবে, চোখ বাম পাশে নিলে গাড়িটা বাম পাশে দৌড়ানো শুরু করবে। তো তখন ওকে বিভিন্ন অবস্ট্রাকল দেয় এবং তার মধ্যে থেকে ওই সময় ও যখন গেমটা খেলতে থাকে তখন ওর ব্রেনের 12টা পজিশনে হচ্ছে 12টা আপনার দেওয়া থাকে, সেন্সর বসানো থাকে, যেখান থেকে ওর ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা সে রিড করে। ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ও ওই পার্টিকুলার ওই পার্সনের জন্য কিন্তু করতেছে। তো ও যখন এটা রিড করতেছে ও কিন্তু খেলতেছে, তো খেলতে 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 ওই সময়ে ওর ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যখন কমপ্লিট রিড হয়ে গেল, ওইটা ওরা সেভ করে রাখে, আর্কাইভে রাখে তাদের জন্য। তো ধরেন এখন ওই রোগীটা অসুস্থ হয়ে গেল কোনো কারণে, বা তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তার ডান পাশের ব্রেন কাজ করতেছে না, তো তখন ওই যে বাম পাশে যে ব্রেনটা তার রয়ে গেছে একদম সুন্দর, এখনো অ্যাক্টিভ, কোনো প্রবলেম নাই, এবং তার হচ্ছে মানে বাম পাশ টোটাল একদম কোনো ইনজুরি নাই। তখন কি করে ওই বাম পাশের যে আপনার ইটা রয়ে গেছে তার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা যেটা, ওইটা রেপ্লিকা করে, বুঝতে পারতেছেন কি, রেপ্লিকা করে এক্সটার্নাল ইলেকট্রিক্যাল ডিভাইস দিয়ে ওই ডান পাশে তারা ওইটাকে পুশ করে দেয় যে অংশটা তার বিকল হয়ে রয়েছে, এবং সেই সাথে মানে প্যারালালি পেরিফেরাল দিয়ে তাকে অক্সিজেন সাপ্লাইটা দেওয়া হয়। তো ওই কারণে তখন কি হয়, হঠাৎ করে দেখে যে ডান পাশে যখন হইতেছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি একটা মানে আর্টিফিশিয়ালি তৈরি করা একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তার ডান পাশে দেওয়া হইতেছে যেটা বাম পাশে ছিল, তখন হঠাৎ করেই ওই রোগীরা সবাই দেখতেছে যে সে হাত, তার বাম পাশের হাতটা সে নাড়াইতে পারতেছে, সে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়াইতে পারতেছে, হুইচ ইজ অ্যান অ্যামেজিং একটা প্রোগ্রেস এই মোমেন্টে আমরা বলবো। এইগুলো আপনারা প্রচুর কাজগুলো দেখতে পারেন, এগুলো আছে। অথবা এই যে যেটা রিডিংটা রেখে দিল প্রত্যেকটা পেশেন্টের এগেইনস্টে, যে আমরা কিভাবে টেম্পল রান গেমের মাধ্যমে এই রিডিংটা রাখছে, পরবর্তীতে যদি হচ্ছে কেউ কোনোভাবে যদি কোনো একটা পার্টিকুলার কাজ করতে না পারে বা স্কিল হারায় ফেলে, সেক্ষেত্রে ওই রিডিং থেকে তাকে আবার ফিরে আনা যাবে, কারণ ওইটা হচ্ছে তার মেমোরির ব্রেইনের ম্যাপিং। ওইটাকে আমরা পুশ করে দিলে, নিউরনের পুশ করতে পারলে সে আবার তার আগের মতো তার স্কিলটা নিয়ে আসতে পারবে। তো এই কাজগুলো চায়নাতে অলরেডি করা, তারা এটাতে অনেক দূর আগায় গেছে, এগুলো অলরেডি ডেভেলপড। ওখানে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে মেরিটোরিয়াস লোকজনেরা কাজ করে, হাই হাই স্যালারিতে কাজ করে, ওয়ার্ল্ডের অন্যতম বেস্ট মাইন্ডেড লোকজন কাজ করতেছে ওখানে। তো এইগুলো কাজগুলো করতেছে এখানে। মোট কথা মানে কাজের বা রিসার্চের কোনো শেষ নেই। এমআরআই ইমেজ নিয়ে প্রচুর কাজ হচ্ছে, টিউমারের অ্যানালাইসিস নিয়ে কাজ হচ্ছে, ক্যান্সার ডিটেকশনস এর কাজ হইতেছে। এখন করোনা আসার পরে দেখতেছেন নিশ্চয়ই যে করোনার এই ডিজিজ গুলো মানে কফ টু সার্স এর যেটা ভাইরাস মেইন, যেটা ওর প্যারেন্ট, তো এই প্যারেন্ট গুলো নিয়ে প্রচুর কাজের জন্য কম্পিউটার সায়েন্টিস্টদের চাইতেছে তারা। কোন মানে ইয়েতে ঢুকলেই দেখবেন, সার্চ দিলেই দেখবেন যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিরকম কম্পিউটার সায়েন্টিস্টদের তারা চায়। ওখানে সবাইকেই লাগে, ওখানে মেডিকেল লাগে, স্টুডেন্ট লাগে, মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট দরকার হচ্ছে, ওখানে কম্পিউটার সায়েন্টিস্টদের লাগে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের লাগে, ওখানে সবাইকেই মোটামুটি লাগবে। এটা একটা মাল্টিডিসিপ্লিনারি প্লেস এবং ওখানে আপনাকে বেতন খুবই ভালো দিবে, সেই সাথে আদার্স সুযোগ সুবিধা বলার বাইরে এগুলো হচ্ছে অন্যরকম। সো এটা একটা বিশাল প্রমিসিং এরিয়া এবং আগামী মানে 50 বছর এটা থাকবে, এই এরিয়া থাকবে। ওকে, তো আমি আসলে প্রচুর কথা বললাম, আর কথা বলবো না, আপনাদের কোনো কথা থাকলে বলেন। ম্যাম আমাদের কি নেক্সট উইকে এক্সাম হবে কোনো? না, নেক্সট উইকে 30 তারিখে এক্সাম হবে না, 31 তারিখে হবে। ও আচ্ছা, তাহলে ওটা টপিকটা কি হবে? এটা লাস্ট কুইজটা হবে 31 তারিখ। টপিক হচ্ছে 17 তারিখে যে পরীক্ষাটা টপিকটা নিছি ওইটা ফাইলোজেনেটিক
এর উপরে আজকে যেটা নিছি এটা এই দুইটার উপরেই ক্লাস হবে না সরি আর 30 তারিখে যেটা নিব সেটা এই তিনটা টপিকের উপরে 31 তারিখে কুইজ হবে। আচ্ছা ঠিক আছে আমি ওটা বলে দিব আর আমি তো আগেরটার কন্টেন্ট মনে হয় পাঠাইছি জি মিস আগে দুইটা পিপিটিএক্স আর একটা Yes. Yep. তো এইটার আজকের কন্টেন্টটা যাবে আর 30 তারিখে যে ক্লাসটা নিব ওইটার কন্টেন্ট থাকবে 31 তারিখের কুইজে। আচ্ছা ঠিক আছে মিস ওকে সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আপনারা হচ্ছে ঈদের ভ্যাকেশনের মধ্যে সবাই ক্লাস করলেন, আমি খুবই খুশি হয়েছি আজকে ক্লাসে জয়েন করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন। আপনারা হচ্ছে খুব সাবধানে থাকবেন সবাই আর অফকোর্স টেক কেয়ার এন্ড প্রিপেয়ার ওয়েল ফর দ্য আপকামিং এক্সামস। আমার এক্সামটা যদিও দেরি আছে, এটা অগাস্টের 20 তারিখে খুব সম্ভবত পড়ছে। জি মিস ম্যাডাম অ্যানসারটা পাঠায় রাখেন ম্যাডাম। হ্যাঁ কোনটা? অ্যানসার শিটটা পাঠায় রাখেন ম্যাডাম, তাহলে সুবিধা হবে আগে প্রিন্ট করে। আনসার স্ক্রিপ্ট মানে মিস ফাইনালের আনসার স্ক্রিপ্টটা ফাইনালের প্রিন্ট করতে হয়, ও আচ্ছা 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 তাহলে সবাই Okay, আগে আগে sure. প্রিন্ট করে রাখবো। করে রাখেন। আচ্ছা শিওর শিওর। ঠিক আছে, আমাদের তো আরো দুইটা ক্লাস আছে, 30-31 তারিখে একটা পরীক্ষা আছে, তখন আমরা এটা আলোচনা করতে পারবো। সো থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা তাহলে বিদায় নিলাম এখানে, আবার নেক্সট উইকে দেখা হবে। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ।